হ্যালো, কেউ কি আছো? এই তো একজন দুজনকে দেখা যাচ্ছে। আমি এসে গেছি লাইভে। আজকে একটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে আমি সরি একদম তার জন্যে। আজকে ডেটটা নিয়ে একটু গন্ডগোল হয়েছে। হুম, আহ এটাতে এত জোরে আওয়াজ হলে কি করে হবে? আচ্ছা, হ্যালো, হাই। অর্পিতা হালদার, অনিন্দিতা মুখার্জি, ওয়েলকাম। একই দিনে আসলে আমারও আজকে সকাল থেকে খেয়াল হয়নি। আমি সকাল থেকে কোনো মানে এত ব্যস্ত ছিলাম আজকে যে আজকে আমি গ্রুপটা ফলো করতে পারিনি। আমি যদি একবারও খেয়াল হতো, রুনা আই এম সো সরি, আমি যদি একবারও দেখতাম যে আহ, তুমি পোস্ট দিয়েছো, আমি কিন্তু পোস্টটা দিতাম না। এটা একটা খুব নিজেদের মধ্যে, একই পরিবারের মধ্যে এটা হলো, এটা আই এম সো সরি। আমার একদম দেখার সময় ছিল না। আর একটু আগে আমি জানতে পারি যে তুমি এটা ইয়ে করেছো, আমি সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো যা যা করার আমি করলাম। তো আমি দেখলাম তারপরে ঢুকে যে তোমরা এরকম একটা পোস্ট দিয়েছো, তো সো সরি। আমার অসুবিধার জন্যই এই জিনিসটা হলো আর কি। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তুমি আসতেই পারতে, কারণ শ্রেয়া সেরকমই ইনস্ট্রাকশন দিয়েছিল আমাকে যে দুজনেই আসতে পারো। আহ, হ্যাঁ, এসে গেছো, এসে গেছো, এসে গেছো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপা, সুচরিতা, ইন্দ্রাণী পম্পা, ওয়েলকাম। আর কয়েকজন এসে যাক, আমি তারপরে শুরু করছি। আমার শুরু করার আগেই একটু মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমি একদমই খেয়াল করিনি যে আজকে রুনার লাইভ ছিল। তাহলে আমি কখনোই মানে ইয়েটা দিতাম না। আই এম সো সরি রুনা, আমি সত্যিই খুব সরি। কালকে আসলে আমার ডেট ছিল, কিন্তু আমি ওকে জানিয়েছিলাম যে কালকে আমার পাড়ায় একটা খুব বড় একটা অনুষ্ঠান আছে আর কি, সেখানে আমাকে থাকতেই হবে, আমি কিছুতেই পারবো না। আমার খুবই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সংঘমিত্রা, ওয়েলকাম। আজকে আমি শুরুতে কিছু ঘটনা বলবো। আমার সঙ্গে রিসেন্ট কিছু ছোট কিছু কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, তারা বয়সে অনেক ছোট। তো তাদের কিছু অভিজ্ঞতা তারা আমাকে জানিয়েছে। তো সেটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর কি। সেই সবগুলো আমি আগে সেগুলো দিয়েই শুরু করছি। অনিন্দিতা মুখার্জি, হ্যালো। আচ্ছা, শুরু করে দিই, ও যা আছে দেখা যাবে। প্রথমে একটি ঘটনা বলছি, সেটা হচ্ছে, আমি জায়গার নাম করেই বলছি, আমাদের দমদমেরই একটা, দমদমে মেনলি দমদম স্টেশন আছে, কিন্তু দমদম স্টেশনের এটা ঘটনা নয়। এটা গোরাবাজার বাতাস সংলগ্ন যে স্টেশন, মানে কাছাকাছি আর কি, দমদম স্টেশনের ধারে পাশেরই ঘটনা, কিন্তু দমদম স্টেশনের এক্স্যাক্টলি ঘটনাটা কিন্তু নয়। আচ্ছা,
সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক সোনার তাদের সোনার দোকান না কি কিসের দোকান গুলিয়ে ফেলেছি, যাই হোক ধরে নিন সোনার দোকান। তো সেখানে তারা বসেছিলেন, বেশ বাজার একদম ভালো জমাটি বাজার যাকে বলে আর কি, চারপাশে প্রচুর লোকজন, প্রচুর ভালো ভালো বড় বড় দোকান এরকম রয়েছে। তো সেখানে ওই ভদ্রলোক দোকানদার আর কি, তিনি তার কর্মচারী এরকম বসে রয়েছে। তো একজন ভদ্রলোক হঠাৎ দেখা গেল মানে প্রায় দৌড়তে দৌড়তে এসে তাদের ওখানে দোকানে ঢুকে বললো আমাকে একটু জল দিন, আমাকে একটু জল দিন। ভদ্রলোককে দেখে ওনাদের খুব অস্বস্তি হয়েছে, কারণ ভদ্রলোকের গায়ে কিন্তু মানে খুব আঘাত পেলে যে যে চিহ্নগুলো বা সামনে কেউ আঘাত পেয়েছে সেই চিহ্নগুলো রয়েছে। কিছু শব্দ আছে এখন আমরা ফেসবুকে উচ্চারণ করতে পারি না, তো সবাই বুঝে নেবেন যে কী লেগে আছে তার গায়ের মধ্যে। তো সেরকম আর কি বেশ কিছু জিনিস লেগে রয়েছে। তার ফলে যেটা হয়েছে, তাকে তাড়াতাড়ি করে বসিয়ে টসিয়ে কি আপনি ব্যথা পেয়েছেন নাকি, না না আমি ব্যথা পাইনি, আমি ব্যথা পাইনি, আমি বলছি। তিনি জল টল খেয়ে একটু শান্ত হয়ে তিনি বসেছেন। সেটা হচ্ছে একটি ট্রেন, সেটা স্টেশন থেকে ছেড়েছে। স্টেশন থেকে ছাড়ার পরেই নিশ্চয়ই ভীষণ স্পিড দেয় না, খুব হালকা স্পিডে সেটা চলছে। তো সেখানে ওই স্টেশন থেকে যখন বেরোচ্ছে, পুরো স্টেশন ছাড়িয়েও যায়নি, স্টেশনের পরে একটু ঢালু জায়গাও থাকে যেখান দিয়ে মানুষ মানে প্ল্যাটফর্মে ওঠার যে জায়গাটা সেটা তো ঢালু থাকে, ওই রকম যে জায়গাটা, সেইখানে যেন মনে হয়েছে উনি দেখেছেন যে একজন মানে সেটা কোনো সেটা মানুষের অবয়ব, কিন্তু মানুষ নয়, পুরোপুরি মানুষ না। মানুষ থাকলে সে তো তার সেই ছায়ার শরীর হবে না, তার তো গোটা শরীর হবে। সেই রকম সে দেখা গেল একটা হাত, সে মানে হাতের মতো আর কি, সেটা স্পিডে দৌড়চ্ছে। ওই যে স্পিডে ট্রেনটা যাচ্ছে সেটা তো খুব বেশি স্পিড না, কিন্তু তার সঙ্গে সে ওরকমভাবে দৌড়চ্ছে এবং যেন তার ওই ধপ ধপ করে যে মানে পায়ের যে আওয়াজটা সেটাও যেন উনি শুনতে পেয়েছেন আর কি। সামনে ওনার সামনে যে দাঁড়ানো ছেলেটা, সেই ছেলেটাকে যেন মনে হলো এরকমভাবে জাস্ট হাত ধরে টেনে নিল। হাত ধরে টেনে নেওয়াতে সেই ছেলেটা অনেক ইয়ে করতো, উনিও বাঁচাতে গেলেন, কিন্তু সামনে ওই ল্যাম্পপোস্ট ছিল সেটাতে বাড়ি খায় ছেলেটি এবং তারপর কিন্তু পড়ে যায়। এবং ওই যে বাড়ি খেয়েছে তাতে বুঝতেই পারছেন কিছু তার গায়েও কিছু ছিটকে এসে লেগেছে আর কি। তা খুবই বীভৎস ব্যাপারটা ঘটে এবং সঙ্গে সঙ্গে ট্রেন থেমে যায়, কেউ চেন ফেন টেনে দেয়, সবাই দেখতে পায় হইচই। স্টেশন তো তখন মানে সবে ছাড়িয়েছে আর কি ঘটনাটা, মানে ট্রেনটা। তো তখন ওইখানে ঘটনাটা ঘটে এবং তারপরে যা হয় ট্রেন থেমে যায়, ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে চিৎকার চেঁচামেচি হুলুস্থুলু হয়ে যায়। আর উনি একমাত্র কিন্তু দেখেছেন যে ওই গেটের সামনে উনি দাঁড়িয়েছিলেন আর ওই ওনার সামনে ছেলেটি দাঁড়িয়েছিল। সরি, এই জিনিসটা দেখে উনি আর সহ্য করতে পারেননি, উনি শুধু ঊর্ধ্বশ্বাসে ছুটেছেন ট্রেন থেকে নেমে। বলে আমার হাতে বোধহয় একটা ব্যাগ ট্যাগ ছিল, সেটা মানে সেটার মধ্যে যে খুব টাকা পয়সা ছিল সেরকম কিছু না, কিন্তু অন্য কিছু কাগজপত্র ছিল, সেটা উনি কোথায় ফেলে দিয়েছেন বা কী হয়েছে, ওনার পায়ে একটা পায়ে চটি নিয়ে উনি কোনো দিকে তাকাননি। ওনার মানে বোধ বুদ্ধিটাই উনি হারিয়ে ফেলেছেন, স্বাভাবিক যে মানে ভাবার যে একটা ক্ষমতা সেটা উনি হারিয়ে গেছে। ওনার চোখের সামনে ওই জিনিসটা হয়েছে। আর ওই ছেলেটি বললাম তো একটা মর্মান্তিক ইয়ে হয়েছে ওনার সঙ্গে, ওনার সামনে সে ট্রেনে উঠলো সেখানে। আর তাছাড়া সে জীবনেও যদি তাকে না আমরা দেখি, তাহলেও একটি মানুষের এইরকম ভয়ঙ্কর মৃত্যু কেন, খুব মানে খুব স্বাভাবিক মৃত্যু, খুব মানে হাসতে হাসতে কেউ চলে যায় না, কিন্তু যাই হোক খুব আনন্দদায়ক মৃত্যু যদি হয় তাহলেও মানুষ সেটা মেনে নিতে পারে না, সম্ভবই না, মৃত্যু কখনো আনন্দের হতে পারে না। তো যাই হোক, তো সেটা আবার এরকম মর্মান্তিক একটা ব্যাপার। তাতে উনি একেবারে মানে ওই স্টেশন থেকে বেরিয়েই তো আর কোনো দোকান হয় না, তারপরে একটু ফাঁকা জায়গা থাকে, সেখানে অটো স্ট্যান্ড রয়েছে, তারপর আর একটু বেরিয়ে এসে সেখান থেকে অটো স্ট্যান্ডটাও তো নিশ্চয়ই ছোট হয় না, তারপর একটু বেরিয়ে এসে তারপর বাজার চত্বর আছে,
সেই বাজার চত্বর, সেখানেও সে দৌড়েছে। দৌড়ে তার কেন জানি না মানে একটা টার্নিংয়ের মুখে হচ্ছে, ওই সোজা রাস্তাটা দিয়েও অনেকটা দৌড়ে এসছে, দৌড়ে টার্নিংয়ের মুখে হচ্ছে ওই দোকানটা, ওনার যিনি বলেছেন আর কি ঘটনাটা। তো সেইখানে এসে তখন দেখা গেল যে ও হারিয়ে ফেলেছে, মানে তখন আর পারেনি, ওই মানুষের সঙ্গ তার দরকার হয়েছে, তখন দৌড়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলেছে যে আমাকে একটু জল দিন, বা মানে তখন ওই জিনিসটা এসছে যে আমার একটু জল আমার লাগবে, আমার জল খেতে হবে, আমাকে পরিষ্কার হতে হবে, এই বোধটা ততক্ষণে উনি ফেরত পেয়েছেন। তার আগে অবধি খালি ছুটেছেন, খুব স্বাভাবিক, মানে ঘটনার অভিঘাতটা ভয়ঙ্কর ছিল, যার ফলে সব বুদ্ধির বিবেচনা সব কিছুই ওনার হতবাক, হতভম্ব, ভয়ঙ্কর কষ্ট হয়েছে, ওনার ভীষণ কষ্ট হয়েছে যে আমার সামনে একটা জলজান্ত ছেলে সে এইভাবে চলে গেল, তার এরকম মর্মান্তিক মৃত্যু হলো, এবং উনি একমাত্র দেখতে পেয়েছেন যে ওকে কেউ টেনেছে, এবং সেই মূর্তিটা ওখানে যেন দৌড়চ্ছিল, ওই ইয়েটা দিয়ে একটা দৌড়চ্ছিল। তখন উনি স্টেশনে যখন মানে তখন চারপাশে অ্যাক্সিডেন্ট হলে যা হয়, সেখানে তো ভীষণভাবে লোকজন দৌড়াদৌড়ি করে, কেউ দেখতে যায়, আমরা বহু লোকের থাকে, তো কি হলো তারপর জানার তাদের কৌতূহল থাকে, সেই রকমও দেখতে যায় অনেকে যে কি হলো না হলো। তো সেখানে যে মানে তখন যারা ফেরত আসছিল তাদের কাছ থেকে উনি, বা এই যে দোকানদার আর কি, তিনি পরে শুনেছেন যে বেশ কিছুদিন আগে তারাও ওই ঘটনাটা শুনেছিলেন, একটি লোক নিজে দৌড়ে গিয়ে আর কি লাফিয়ে পড়েছিল ট্রেনের ইয়েতে, সুইসাইড কিছু করেছিল আর কি, যাই হোক। তো তার তখন কিন্তু এই জিনিসটা ভীষণভাবে তার এটা বোধহয় এটা তারই কাজ, এরকম একটা কিছু, মানে তারা কনক্লুশন টানে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, উনি শুধু ওই জিনিসটা বুঝতে পারছেন না যে একটা মানুষের অবয়ব, এবং সেটা ভাবতেও কীরকম অদ্ভুত লাগে না, সেই যেন দুটো হাত বাড়িয়ে সে দৌড়চ্ছিল, এবং তার যে ওই পায়ের যে কি বলবো ভাইব্রেশনটা, যেন উনি ট্রেন থেকে তো ফেল করা সহজ নয়, ট্রেন থেকে উনি কেন ফেল, ট্রেন তো আরও অনেক ভারী জিনিস, এবং ট্রেন তো সে চলন্ত ট্রেন, তার তো নিজস্ব একটা ভীষণ একটা শব্দ থাকে, তার একটা দুলুনি থাকে, সেখান থেকে বাইরের কিছুর যত জোরেই আওয়াজ হোক না কেন সেটা পাওয়া কিন্তু একটু কষ্টকর, কিন্তু সেটাতেও উনি কিন্তু ওই আওয়াজটা যেন শুনতে পেয়েছেন যে কেউ ধপ ধপ করে ওটার পাশ দিয়েই দৌড়চ্ছে, এবং সেটা এই যে বলতে আমার এতখানি সময় লাগলো, এটা কিন্তু 2-3 সেকেন্ডে ওনার চোখের সামনে, হয়তো 2 সেকেন্ডের ঘটনা ছিল, উনি দেখেছেন একটা ধপধপ করে একটা কিছু আসলো, এবং সে কোনো মানুষ নয়, সে পুরো মানে শক্ত কিছু না, অবয়বের মতো একটা, এবং তার মুখটুক কিন্তু খুব একটা ভালো উনি দেখতে পাননি, জাস্ট একটুখানি আবছা মতো একটা জিনিস দেখতে পেয়েছেন, একটা দুটো হাত বাড়িয়ে ওই ছেলেটিকে যেন টেনে নিল, এরকমভাবে একদম শটান টান মারলো, এবং এমন জোরেই টান মারলো, ছেলেটি খুব বাঁচার চেষ্টা করলো, এক হাতে ওই রডটাকে ধরে নিয়ে সে আপ্রাণ, স্বাভাবিক সে আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ওই তার যে ওই বেরিয়ে গেল আর কি ট্রেনের বাইরে, তো তার শরীরটা শূন্যে ভেসে গেল, তখন কি মর্মান্তিক, ভাবতেই কি ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, পাপিয়া বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে অ্যাডমিনদের কথা হয়ে গেছে সেটা নিয়ে, ঠিক আছে, ওটা আর আমি তো শুরুতেই তো আমি বললাম যে শুরুতেই আমি যা বলার বলে দিয়েছি। আচ্ছা, সুমি, থ্যাংক ইউ, তুমি পার্সোনালি মেসেজ করেছিলে, আমি সেটা দেখেই আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করি যে এটা কি হলো, তো তখন আমি শুনলাম যে না, ঠিক আছে, মানে দুপক্ষই আর কি শ্রেয়ার সঙ্গে কথা বলে ঠিক হয়েছিল। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, আমার সময় তোমরাও রাত জেগে বসে রয়েছ। আচ্ছা, একদমই তাই, মানে এটাতে অন্য যে দেখলো তারই হার্ট অ্যাটাক চলে আসতে পারে, তাই না? কি ভয়ঙ্কর কথা, আমার সামনেই এরকম একটা ভাবা যায় না। তো যাই হোক, এইটা আর কি পরে কিন্তু ওই ভদ্রলোক, সেটা মানে যিনি আর কি
দোকানের যিনি মালিক তিনি ভালো করে খোঁজ খবর নিয়েছেন যে এই সত্যিকারে কী হলো রে। তখন সেখানকার লোকেরা জানিয়েছে যে এটা ওই বছর দুয়েক আগে যে ঘটনাটা ঘটেছিল তারপর নাকি সেই মানে তার কি সে রাগ ক্ষোভ নিয়ে সে লাফ দিয়েছিল তা তো ভগবান জানে। সেটা তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা কিছু একটা ছিল, নাহলে মানুষ এত বড় স্টেপ কেন নেয়। ভীষণই বোকার স্টেপ, ভীষণই বাজে স্টেপ, মারাত্মক স্টেপ। তো যাই হোক, তারপরেও তো তাহলে দেখা যাচ্ছে যে সে যেটা সুখের আশা করেছিল তার মানে তো সে সুখটা সে পায়নি, তাই না? যদি আমরা তারপরেও তার কোনো অস্তিত্ব আমরা মেনে নিই তাহলে সেখানেও কিন্তু দেখা যাবে সে কিন্তু কোনো সুখের আশা সে মানে সুখের আশা করে সে নিজেকে শেষ করেছিল, কিন্তু সে কিন্তু সুখটা পায়নি। যদি সুখটা সে পেত তাহলে সে এরকমভাবে মানুষের ক্ষতি করতে আসতে পারতো না। আচ্ছা, এরপর একটা ঘটনা বলি। এটা যে এক্স্যাক্টলি কোথায় ঘটেছে, মধ্যমগ্রাম না ওই সব সাইডেই হবে, সেটা হচ্ছে মানে যশোর রোড থেকে সে জায়গাটায় ঢুকতে হয় আর কি। এই যে যে বিরাটি মধ্যমগ্রাম এগুলো পরপর তো যশোর রোড থেকে বাঁদিকে সব সব রাস্তাগুলো ঢুকে গেছে এবং সেখানে বিশাল বিশাল সেই জায়গাগুলো আর কি। তো সেরকমই একটি জায়গা, সেখানে একটি ফ্যামিলি না, পাড়ার বেশ কিছু, পাড়ার কারোর কোনো ছেলে বা মেয়ের বিয়ে আছে এবং সবাই যা হয় একটু দূর হোক তা হোক তারা একটা ভালো বাড়ি খোঁজে, সেই বাড়িতে গিয়ে তার বিয়ে টিয়ে হয় আর কি। সেরকম একটি বিয়ে বাড়িতে পাড়ার কয়েকটি বন্ধু তারা যে যার ফ্যামিলি নিয়ে মানে তাদের স্ত্রী বাচ্চা এদেরকে নিয়ে সবাই কিন্তু বাইকে করে যায়, ঠিক আছে? সবারই বাইক আছে, 3টি বা 4টি বন্ধু আর কি সমবয়সী, তারা পাশাপাশি একই পাড়ার মধ্যে পাশাপাশি বাড়িতে থাকে। তো সেইখানে তারা হ্যাঁ প্লিজ স্টিকারটা একটু বাদ দিয়ে দিন, প্লিজ ডিলিট করে দিন, স্টিকার দেবেন না প্লিজ। আচ্ছা, তো সেখানে যেটা হয় যে ওরা যখন সেদিনকে ফেরত আসছিল, মানে বিয়েবাড়িতে গেছে, বিয়েবাড়িতে সব আনন্দ করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর যখন তারা ফেরত আসছে, তারা যখন যাচ্ছিল তখন কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল পাড়ায় বা আশেপাশে। পাড়াতে ঢুকতে গেলেও তো বেশ কিছুটা ভেতরে আসতে হয়, তো সেখান দিয়ে ওরা যখন আসছিল বেশ কিছুটা জায়গা আর কি, ধরুন আমি কথা বলছি যে মধ্যমগ্রাম বাদু বা ওই রকম, যে ওরা যখন যশোর রোড থেকে যখন সেই লেনটাতে প্রথম রাস্তাটার মধ্যে ঢুকলো, তার কিছুটা যাওয়ার পরেই তারা দেখলো যে চারপাশটা অন্ধকার হয়ে গেছে। যে কোনো একটা কারণে কোনো ফেজ চলে গেছে বা ওখানে কোনো একটা লোকাল কিছু একটা সমস্যা হয়েছে। ওখানে অনেক বাড়ি শুধু না, ওখানে একটি যে রাস্তার পাশ দিয়ে ওরা আসবে সেই রাস্তাতে ইয়েও আছে, মানে ক্লাব ঠাবও রয়েছে, বড় বড় দোকান আছে, কিন্তু রাত্রি তখন 10:30 11টা বা 11:30টাও হতে পারে এরকম আর কি, এরকম সময়টা। তো তারা সবাই ফিরছে, এবার ফেরার সময় এই সবাই খুব অবাক হয়ে গেল যে একটা জায়গায় এসে তারা দেখলো যে যতদূর দেখা যাচ্ছে ততদূর ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। তখন একজন একটু ইয়ে করে চালাচ্ছে, একটু স্লো চালাচ্ছে। তখন বাকি যে বন্ধুরা তারা বলছে এই তুই আয়, তুই এরকম স্লো চালাচ্ছিস কেন? বলছে কি জানি আমার একটু কোনো অসুবিধা লাগছে। বলছে দাঁড়াবো? বলছে না দাঁড়াতে হবে না, তোরা চলে যা, আমরা তো 3জন আছি। বলছে আচ্ছা। তখন ওই আর ওখানে আরেকটা ওরা জানতো যে ওই ক্লাবের ছেলেরা অনেক রাত অবধি থাকে ক্লাবের ভেতরে, কারণ পরের দিন সম্ভবত ছুটি ছিল। সেখানে ক্লাবের ছেলেরা অনেকক্ষণ রাত অবধি থাকবে, ওরা 12টা 12:30 অবধি থাকে এবং তাদের একটা বেশ বড় হ্যালোজেন জ্বালা থাকে, যার ফলে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে আর স্ট্রিট ল্যাম্প না জ্বললেও ওদের কিছু এসে যায় না, ওর এত জোরালো আলো থাকে। কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে সেটাও বন্ধ। কিন্তু ওদের ওখানে বেশ কিছু ওই ক্লাবটি এবং সেখানে বেশ কিছু বোধহয় ভালো দোকান টোকান আছে, সবার কিন্তু
সিসিটিভিগুলো তখন অ্যাক্টিভ ছিল, সব কিন্তু রাত্রেবেলা সব কিন্তু অ্যাক্টিভ আছে। তো যাই হোক, সেই জন্যই দেখা গেছে যে পরে কি হয়েছে না হয়েছে। তো এই ভদ্রলোক মানে যিনি ঘটনাটা জানিয়েছেন, তিনি, তার স্ত্রী আর ছেলে সম্ভবত 10-11 বছরের ছেলে। তো আস্তে আস্তে হঠাৎ উনি দেখছেন আর উনি না কন্ট্রোল করতে পারছেন না, বাইকটাকে উনি কন্ট্রোল করতে পারছেন না। বাইকটা হঠাৎ একটা জায়গায় এসে উনি থামিয়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ মানে খুব প্রচণ্ড জোরে ব্রেক কষেছেন, যার ফলে না, তার আগের যে ঘটনাটা ঘটলো, উনি বাইকটাকে কন্ট্রোল করতে পারলেন না, উনি ব্রেক কষলেন, উনি দেখছেন ক্রমশ বাইকের সামনেটা এরকম হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, যার ফলে পিছলে গিয়ে পেছন থেকে ওনার স্ত্রী এবং ছেলে তারা সোজাসুজি দাঁড়িয়ে পড়েছে পেছনে। তারা কিন্তু দাঁড়িয়ে সরে গেছে, কি করছো, এটা কি করছো, বলছে আমি কন্ট্রোল করতে পারছি না, তো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। গাড়িটা সোজা, উনিও নিজে লাফ মেরে ইয়ে থেকে নেমে গেছেন, সেটা কিন্তু খুব স্লো হচ্ছে, কিন্তু উঠে যাচ্ছে সামনের দিকটা, যে কী আশ্চর্য বলে উনি নিজেও নেমে গেছেন, কিন্তু উনি তো ধরে রয়েছেন তখনও। আপ্রাণ চেষ্টা করে সমস্ত বডির ওয়েট দিয়ে ওটাকে রেজিস্ট করার চেষ্টা করছে, হচ্ছে না। এরপর ধুম করে ওটা নামলো, গাড়িটা ধুম করে নামলো। এর মধ্যে যে ছেলে যে ছিল, যে বললাম 10-11 বছরের যে ছেলে ছিল, সে হঠাৎ ওরে বাবারে করে বসে পড়লো, ভীষণ জোরে তাকে যেন কেউ মেরেছে। তখন তার মা তো তাকে, কী হয়েছে, তখন বাবা মা দুজনেই খুব ব্যস্ত হয়ে গেছে, কী হয়েছে, বলছে আমার পেটের মধ্যে ভীষণ জোরে কেউ মেরেছে, পেট বুক এরকম জায়গা আর কি, মাঝখানটা। এবং ছেলেটাকে এত জোরে মারা হয়েছে যে ও দম পাচ্ছে না, ওইটুকু ছেলে দম নিতে পারছে না। তখন দুজনে মিলে তো ভ্যাবাচাকা খেয়ে গেছে, এটা আবার কী হলো। তখন তার চোখের বুকে ডলা ঠলা দিয়ে ওদের সঙ্গে একটু জল ছিল, হয়তো সেই জলটা খেতে দিয়েছে, সবই প্রাথমিকভাবে যা বাবা মা যা করতে পারেন সেটাই করেছে। তখন সে তো বলছে শিগগিরই বাড়ি চলো, আমি মা বলেছে আমি ইয়ে করে ওই সামনে হেঁটে যাচ্ছে, আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। কারণ উনি তো বাইকটা ফেলে দিয়ে আসতে পারছেন না, উনি বাইকটা হাঁটিয়ে নিয়ে এসেছেন। ততক্ষণে মা খুব ভালো করে ওকে বোঝাতে পারছে, না বাবা কী যে কে মারবে, ওকে মারবে এটাকে, ধারে পাশে তো ওরা কাউকে দেখতে পাচ্ছে না। তখন ওকে ধরে বাড়িতে নিয়ে এসছে। ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, ওরকমভাবে বলছে আমি একদম দম নিতে পারছি না, আমার ভীষণ জোরে লেগেছে। তখন ওই রাত্রেবেলা, এখন ডাক্তার পায় কোথায়, কিছু বুঝতে পারছে না। তা তখন ওই ভদ্রলোক তখন নিজের আত্মীয় স্বজনকে সবাইকে ফোন করে দিয়েছে, বিশেষ করে তার দাদা ছিল, সবাইকে ফোন করে বলেছে আমার বাড়িতে এরকম বিপদ হয়ে গেছে, আমি এখন কি করব, ছেলেটা তো কেমন করছে, ছেলেটা ভীষণ যন্ত্রণা, একদম ছটফট করছে। তো যা হয় সঙ্গে না হলো অন্তত আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে সবাই চলে এসছে। একটা বাড়ি শুদ্ধ একটা হুলুস্থুলু ব্যাপার, কী হলো। তারপরে অনেক কষ্ট করে তাকে মানে বুকে পিঠে মালিশ টালিশ করে কোনো একটা কারণের সামনে কোনো হয়তো ডাক্তার ছিল না, বা সেই ডাক্তারও হয়তো ওই বিয়েবাড়িতে গেছে, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তখন ভেবেছে তাহলে কি হসপিটালে নিতে হবে কি না, কিন্তু এমন মানে ওরা প্রাথমিক সবাই মিলে প্রাথমিকভাবে ওকে দেখে তারপর ওরা যে সিদ্ধান্ত নেয় যে ওর খুব জোরে বুকে লেগেছে, কেউ তো একটা ওকে ধাক্কা টাক্কা মেরেছে বা কিছু, কিন্তু তাকে চোখে দেখা যায়নি। এবং তার চেয়েও যেটা বড় কথা, যে বাইকটা ওরকম উঁচু হয়ে গিয়েছিল। তখন সবচেয়ে আগে ওনার দাদাও তো তিনিও তো ওখানকারই, ওই জায়গাটাতেই থাকেন আর কি, কিন্তু অন্য বাড়িতে থাকেন। তিনি সঙ্গে সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কারণ একদম ক্লাবের সামনে হয়েছে, এবং ওখানে বেশ কিছু মানে সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। যে পাওয়া গেছে সেখানে ওরা দেখেছে যে সেই হালকা আলোর মধ্যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে ওই পেছন থেকে শাঁ করে ওরা পড়ে যাওয়ার মতো হলো, কোনো রকমে ওরা নিজেরা ব্যালেন্স করে দাঁড়ালো, এবং গাড়িটা কিন্তু এরকমভাবে উঠে যাচ্ছে। তার পরক্ষণেই যেটা ওরা দেখা যাচ্ছে যে ওটা তো ওখানে তো সাউন্ড কিছুর ব্যাপার নেই, দেখা গেল ও একদম ছিটকে ইয়েতে পড়লো আর কি, যে ওরে বাবারে, মানে সে একদম প্রচণ্ড হাত পা চুড়ে, তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, এরকম এই পুরো কিন্তু ব্যাপারটা দেখা গেছে। এবং পরের দিন যথারীতি তার ঠাকুমা বা আরও যারা ছিলেন আর কি, তারা বলেছে যে না বাবা, এটা তো যাকে দেখা যাচ্ছে না, মেরে দিয়ে চলে গেল, অথচ তাকে দেখা যাচ্ছে না, এবং গাড়ি এরকমভাবে উঠে গেছে, এটা কখনোই কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। এটা তোমরা এক্ষুনি কিছু একটা এমন কিছু ব্যবস্থা করো
সেটা তোমরা যা হয় ভালো মন্দিরে যাও, মসজিদে যাও, যেখানে ইচ্ছা যাও, সেখানে গিয়ে তোমরা এটার একটা ব্যবস্থা করো। তখন ওরা গিয়ে সেরকম কিছু একটা ছেলেটাকে নিয়ে কিছু একটা করেছে। ওই 1 নম্বরের ওখানে এসে ওরা কারোর সঙ্গে যোগাযোগ করে তো তারপর সেখানে যা ব্যবস্থা নেওয়ার পর তারপর ছেলেটি মানে পুরোপুরি তার মানে একদম আর কোনো দিনই কিছু সে ফিল করেনি আর কি। তো এটা একটা অদ্ভুত ঘটনা, যেটা আর কি এবং ওই ভদ্রলোকও কিছুতেই এটা বুঝতে পারেননি যে যেখানে নিজের স্ত্রী এবং বাচ্চা রয়েছে সেখানে সবাই খুব সাবধানে চালাবে, এটা তো খুব স্বাভাবিক। নিজের ক্ষেত্রে না হলেও নিজের ক্ষেত্রে যদি মানুষ তবু কিছু রিস্ক নিতে পারে, কিন্তু পেছনে আমার ছেলে আছে, তখন সব বাবাই সাংঘাতিক ইয়ে নিয়ে সাবধানে চালান। তো সেখানে এটা কি যে ঘটনাটা যে ঘটেছে, এটা তো ভয়ঙ্কর জিনিস না? এমন কোনো একটা অতিপ্রাকৃত তো কিছু একটা ব্যাপার তো ঘটেইছে, না হলে সে তার সামনে চাকাটা উঠে গেল মানে বেশ কিছুটা উঠে গেল, হয়তো 1 ফুট মতো উঠে গেল, যার ফলে পেছনের লোকেরা বেরিয়ে গেল। এবং তার পরক্ষণে উনি যখন নিজে সেটাকে প্রচণ্ড জোর খাটিয়ে যখন সেটাকে কন্ট্রোল করতে গেলেন, তখন দেখা গেল পেছনে বাচ্চাকে কেউ যেন ভীষণ জোরে মারলো। মানে বাচ্চাটার যেটা ফিলিংস হয়েছে, কোনো পা এসে ওকে মেরেছে, মানে বুক এবং পিঠ ওইটুকু বাচ্চা, তো এমন 10 বছর বাচ্চা 11 বছর বাচ্চা সে কতটা বড় হতে পারে, বা তাতে যদি একটু বড় ছেলে হয় আমি ধরছি, সে তার বুক আর পিঠের ইয়েটা দূরত্বটাই বা কতটা, তো সেখানে কতটুকু জায়গা আর কি। সেটা যদি একটা বড়সড় পা হয় তাহলে তো সেটা তো 2 জায়গাতেই সে স্পর্শ করবে এবং লাগবে। তাহলে চিন্তা করে দেখো যে ঘটনাটা কি হতে পারে। এটা একটা ভয়ঙ্কর লেগেছে আমার ভাবতেই। এটা তো বোঝা গেল না কে করলো, সেটা কি করে জানা যাবে? কীর্তিটা যে কার সেটা কে ইনভেস্টিগেট করবে? সেই ইয়েটা কার? কারণ বাকি কোনো দিনই তো ওই জায়গাটা, এবং সবাই যেটা বললো যে ওই জায়গাটায় কেন সেদিনকে পাওয়ার কাট হয়েছিল, কেন ওখানে এই অনেকগুলো কেনর কোনো উত্তর তো পাওয়া যায়নি। হ্যাঁ, তো আর তো কোনো দিনই ওই জায়গাটা অন্ধকার ছিল না, থাকেও না। ওই জায়গাটা যথেষ্ট ঝকঝকে, বললাম যে হ্যালোজেন মারা থাকে, যে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত একদম আলোর বন্যায় ভেসে যায়। সেখানে ওই জায়গাটাতেই বা এরকম, ওখানে কোনো লোক ছিল না এবং অন্ধকার হয়ে যাওয়ার জন্যেই ক্লাবের সবাই বাড়ি চলে যায়। আর কোনো এটা যদি কোনো মানুষ যদি করতো, তাকে তো ওই বাকি 2 জন বড় তো দেখতে পেতো, বাচ্চাটিও তো দেখতে পেতো। এত তো সহজ না, একটা চলন্ত বাইককে নিচে শুয়ে সে কোনো মানুষের পক্ষে কি ঠেলে দেওয়া সম্ভব? কখনো সম্ভব কি? বা একজনকে এত জোরে মারা হলো, সে তাকে দেখতেই পেলো না যে এটা কাকে মারলাম, মানে কে আমায় মারলো, একদম কিছুই দেখতে পেলো না। সেটা তো যেখানে বাইকের হেডলাইটটা জ্বলছে, সামনে যা থাকবে সেটা তো পরিষ্কার, এবং লাইটের তো একটা আভা থাকে, তার পেছনেও তো কিছুটা মানে একদম পরিষ্কার না হলেও অপরিষ্কারভাবেও তো দেখা যায়, তাই না? একটা সামনে যদি একটা জোরালো আলো থাকে, তার পেছনটা তো কিছুটা দেখা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এটা যে কে করলো তা তো বোঝা যায়নি। আচ্ছা, এরপর আরেকটা ঘটনা বলি। সেই ঘটনাটা হচ্ছে বেশ অনেক দিন আগের ঘটনা। ধরুন সে বলছে তার দিদার মা, তাহলে অনেক দিন আগের ঘটনা, ঠিক আছে। সেটা একটি একেবারেই ওই আধা শহরে আধা গ্রাম্য পরিবেশ। বাড়িতে প্রচুর তাল গাছ আছে, নারকেল গাছ আছে। যা হয় আগেকার দিনে মানুষ তো একটু বেশি জমি জায়গা নিয়ে ইয়ে করতো, বাড়িতে লোকের সংখ্যাও বেশি থাকতো এবং বেশি ঘরও থাকতো, সব কিছুই বড় বড় থাকতো, তাই না? অনেকটা জমি নিয়ে বাড়ি করতে লোকে পছন্দ করতো। একটু গাছগাছালি থাকবে, নিজের বাড়ির আমটা আমি খাবো, নিজের বাড়ির কাঁঠালটা আমি খাবো, নিজের বাড়ির তে একটু গরু থাকবে, এরকম তো সবার ইয়ে ছিল। মানে মোটামুটি একটু সম্পন্ন পরিবার হলেই বাড়ির মধ্যে এটা দেখাই যেত। একটা পুকুর থাকতো, একটা বাগান থাকতো। বাগান মানে সেটা একটা ফলের বাগান, ফুলের বাগান নাও থাকতে পারে, ফলের বাগানটা মাস্ট। সেখানে
গুছিয়ে যেটাকে সংসার, যেটা বাঙালি যেটা পছন্দ করতো বা করেও, এখন সেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি হয় না বলে আমরা সেটা পেরে উঠি না। কিন্তু এটা তো সবার কাছে একটা স্বপ্নের ব্যাপার যে আমার বাড়িতে একটু জায়গা থাকবে, সেখানে এইসব জিনিসগুলো থাকবে, আমার পুকুরের মাছ আমি খাবো, আমার গরুর দুধ আমি খাবো, আমার গাছের ফলটা আমি খাবো, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেরকম একটি বাড়ি, যে বাড়িতে বেশ কয়েকটা তাল গাছ আছে এবং সেখানে অনেকগুলো যদি তাল গাছ হয় আর একসঙ্গে যদি সব তাল পাকে, তখন কি হবে, ধূপ ধাপ সারাদিনই আওয়াজ হবে, পড়ছে 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 পড়ছে। এবার ওই বাড়িতে একজন মহিলা ছিলেন, তিনি মানে ঠিক বাড়ির গিন্নি নয়, তার কোনো ননদ ঠনদ হবে, ঠিক আছে, যিনি ওই বাড়ির মেয়ে, বাড়ির বউ নয়। তিনি বলেছেন আজকে রাত্রে যতগুলো তাল পড়বে, এই সারাদিনের যে তালগুলো পড়বে, মনে করো আজকে রবিবার হোক সোমবার হোক, যাই হোক আমি ধরছি রবিবার, আজকে 24 ঘন্টায় যতগুলো তাল পড়বে সবকটা আমার। সেটা এখন ওই তাল নিয়ে ও কী করবে, তা সে তালগোল পাকাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু উনি ওই তালগুলোর দাবিদার উনি হলেন। তা সবাই হেসেছে, হ্যাঁ যা না, তুই কত তাল নিবি, নে যা পারিস কর। বলেছে আমি এগুলো সব শ্বশুরবাড়িতে নিয়ে যাবো বা কিছু এরকম একটা কিছু বলেছে। তা বলছে হ্যাঁ ঠিক আছে, যা তুই কুড়া, যা খুশি কর, ভালো কথা। এবার ওখানে হচ্ছে, মানে তাল পড়ছে ধুইপ ঢাপ, কিন্তু ওর বাড়ির লোকেরা কিন্তু বলেছে বাবা তুই এরকম করিস না, রাত্রেবেলা যখন যাবি, মানে দাদারা বলেছে, ইয়েরা বলেছে, অল্প বয়সী বাড়ির মেয়ে, অল্প বয়সী মানে সে একেবারে হয়তো 30-এর মধ্যেই তার বয়স টয়স হবে, সে একা একা বাইরে বেরিয়ে একটা তো বাজে ঘটনাও ঘটতে পারে, বাজে লোকের পাল্লাতেও পড়তে পারে, চোর আসতে পারে, অনেক কিছু হতে পারে। সবাই চিরদিন মেয়েদেরকে সাবধান করে, তো সেখানেও তাকেও সাবধান করা হয়েছে যে না তুমি ডাকবে তারপরে বেরোবে, তারপর যাবে। ওরকম আওয়াজ হলো, কারণ যেখানে এত ফ্রিকুয়েন্টলি ধূপধাপ আওয়াজ হচ্ছে সেখানে তুমি যাবে না। তো ও একটু ডাকাবুকামে দের কী হয়েছে, নিজের বাড়ি নিজের ঘর দুয়ার, আমার চোর দেখলে আমি এত জোরে দৌড়ে পালিয়ে আসবো, নিজের মনে মনে ঠিক করেছে। ঠিক আছে, তারপরে সবাই একটা সময় তো হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ও তো বসে রয়েছে। ওই পান খেত বেশ, দোক্তা টোক্তা দিয়ে খুব পান খেয়েছে, খুব চড়া ওই সব জর্দা মর্দা কী সব থাকে সেগুলো সব খেয়েছে যাতে ঘুমটা না আসে। সে ওখানে বসে একদম টং হয়ে বসে রয়েছে। আজকে যা পড়বে, বিরাট বড় বড় দুখানা নিয়েছে বস্তা, তখনকার দিনে পাটের বস্তা হতো আর কি, চটের যে বস্তা, তো সেটা দুটো নিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছে, যতগুলো পড়বে আমি সব কটা নিব বলে বসে আছে। এবার ধূপ একটা পড়েছে, ওর সঙ্গে সঙ্গে একটা হ্যারিকেন নিয়ে দৌড়ে গিয়ে একটা, হ্যাঁ দেখছি একটা পড়ে রয়েছে, সেটা বেশ নাচতে নাচতে নিয়ে এসছে, রেখেছি। আবার একটা ধূপ করে আওয়াজ হয়েছে, আবার কিছুক্ষণ বাদেই একটা ধূপ করে আওয়াজ হয়েছে, তখন সেটা আবার গেছে, ও গিয়ে আবার সেটা নিয়ে এসছে, এরকমভাবে চলছে। এরপর যখন আরেকটু রাত হয়েছে, তখন আবার ওরকম শুনেছে ডিপ করে একটা আওয়াজ হয়েছে, তখন ও একটা তুলেছে আর কি, এক হাতে হ্যারিকেন আর এক হাতে ওই তুলেছে, একেবারে কী বলে তাল গাছের তলাতেই তো বাড়িটা নয়, একটু তো যেতে হবে, কিছুটা তো যেতে হবে, কয়েক ফুট তো গিয়ে তারপর বাগানটা, ফুট কেন মিটারও হতে পারে। তারপরে আবার শুনেছে আবার ধূপ করে আরেকটা গাছে পড়লো, ঠিক আছে। তখন ও তো ভাবছে বাবা এই তালটা কি রেখে আসবো, বেশ ভারী বড় বেশ সুন্দর তাল, বলছে না না হয়ে যাবে। তখন ও হ্যারিকেনটা ওইখানে হ্যারিকেনটা এক জায়গায় রেখে ভাবছে যে ওই আলোতে তো 4-5টা কিছুটা আলোটা হয়েছে, আমি ঠিক খুঁজে পাবো। ও সাউন্ড শুনলেও মানুষের তো একটা মাপের ব্যাপার থাকে যে না ঠিক আছে ওই গাছটার তলায় বা ওই গাছগুলোর তলায় পড়েছে, তাহলে আমি পেয়ে যাব বলে যখন ওখানে গেছে, গিয়ে খুঁজছে টুজছে, হঠাৎ শুনছে খচমচ করে একটা কিছু আওয়াজ হয়েছে। তখন যখন যেদিকে আওয়াজ হয়েছে সেদিকে তখন দেখছে, তখন হঠাৎ করে চোখে পড়েছে, মানে সেটা একটা পেল্লাই সাইজের দুটো পা দুটো, সেখান থেকে পাটা যখন এরকম হয়েছে না, থমকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কি দেখছি আমি, ভয় পেয়েছে,
এটা কি দেখছি, তখন দেখছে ওই যে লোকে পা দেখলে কি হয়, তার তো মুখটা দেখার চেষ্টা করে, এরকম করে মুখটা এরকমভাবে দেখছে দেখছে সে একটা বিশাল একটা কিছু, ভয়ঙ্কর একটা অতিকায় একটা কিছু, সে এরকমভাবে হাতটা বাড়িয়ে ওইটা, ও তো ওর হাতে যে তাল ছিল সেটাও ফেলে দিয়ে মানে দৌড়তে পেরেছে আর কি, দৌড়তে পেরেছে, ওখানে অজ্ঞান হয়ে যায়নি, এই যথেষ্ট। সেটা একটা ভয়ঙ্কর কিছু, মানে সেটা আর যাই হোক, মানুষ টানুষ তো নয়, অত বড় লম্বা জিনিস তো ওর জীবনের কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভবই নয়। মানে তাল গাছের প্রায় মাঝামাঝি সে, এবং সে ওর নিচে নেমে আসছে, মানে ঘাড় এরকম করে তার মানুষের মতোই অবয়বটা তার, সেটা কিন্তু বিশাল, সেটা নেমে আসছে এরকম, হাতটা এরকমভাবে নেমে আসছে, বিশাল পাঞ্জাওয়ালা একটা হাত এরকমভাবে নেমে আসছে, ওর হাতে যে তাল ছিল সেটাও ফেলে দিয়েছে, দিয়ে ওই গিয়ে ওই আগুনটাকে ফট করে হাতে তুলে নিয়েছে, তুলে নিয়ে আর তাকায়নি, কিন্তু পেছন দিকে আর তাকায়নি, আর লণ্ঠনটাকে তুলে নিয়েছে, কারণ ওর মনে হয়েছে যে আগুনটা হাতে থাকলে আমাকে চট করে ধরবে না, এটা একটা ধারণা। তো সেখানে ধরে নিয়ে একেবারে চোঁচা দৌড় বলতে যা বোঝায়, চোঁচা দৌড় দিয়ে ও ঘরে এসে বিয়ে হয়েছে, ঘরে এসে ঢুকে তারপর ওর মাকে ডেকেছে, মা আমার শিগগিরই ওঠো, মা দাদা উড়ে বাবারে আমি কী দেখে এসেছি রে, কী দেখে এসেছি। এটা শুনে সঙ্গে সঙ্গে একটা বাড়িতে তখন অনেকগুলো ছেলে পুরুষ মানুষ থাকতো আর কি, এক জেনারেশনে অনেক, এই ভাই ওই ভাই, তুতো ভাই, যার তুতো খুঁড়তুতো এরকমই তো থাকতো, সঙ্গে সঙ্গে একটা হই হই করে তারা লাঠি ফাটি নিয়ে একবারে প্রচণ্ড জোরে দৌড়ে দৌড়ে গেছে। কোথায় কি, কোথাও কেউ না, চারপাশে সব দিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, এবং বেশ ওদের বড় একটা দরজা ছিল আর কি, যে দরজাটা খুললে আবার আওয়াজ হতো, এরকম একটা দরজা। তো সব কিছু দেখলো একদম যেরকম ঠিক থাকার সেরকমই ঠিক থেকেছে, এবং যখন বাইরে বারবার করে ঘুরে গেছে ঢুকেছে বা ওই তালকুড়োতে গেছে, তখন কিন্তু একটা কুকুরও ডাকেনি, মানে কুকুরগুলো সব চুপ হয়ে গিয়েছিল। যখন আবার এই বাড়ির লোকেরা যখন আবার বেরিয়েছে, তখন আবার কুকুরগুলো দেখালো ঘেউ 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 করে, তারা খুব উত্তেজিতভাবে চারপাশে ঘুরলো ঠুরলো, তাতে তারা যেদিকে যেদিকে ঘুরলো, তারা ও বাড়ির লোকেরাও সেদিকে সেদিকেই খুঁজলো, কিন্তু তারা কিছুই পায়নি। তবে একটা জিনিস হলো, মানে ও জীবনের মতো মানে তাল কুড়োনো, দিনের বেলাতেও তাল কুড়োনো, তারপর পরবর্তী জীবনে দেখা গেছে যে মহিলার জীবনে দিনের বেলাতেও কোনো দিন তাল কুড়োতে যায়নি, মানে তার সব কি বলবো, সাহস একদম গ্যাস বেলুন থেকে সব কিছু বেরিয়ে গেছে আর কি। হ্যাঁ, সকালে তো কুড়োতে পারতো, কিন্তু ও এতটাও সাহসটা ভালো না, একেবারে একটা জঙ্গলের ভেতরে একটা তো অনেক কিছু হতে পারে না, তো আগেকার দিন হয়তো একটা বুনো একটা শেয়াল তো চলে আসতে পারতো, একটা বেপারার কুকুর ঢুকে পড়তে পারতো, অনেক কিছুই হতে পারতো, সাপে কামড়াতে পারতো, কি দরকার। ভালো আছি ভাই, ভালো আছি। হ্যাঁ, আগেকার দিনে লোকেরা এইসব ওই জিনিসগুলো ভীষণ ছিল না, বেশ একদম তাল কুড়িয়ে আনবো সবার জন্য, একদম তালের এই বানাবো ওই বানাবো, 50টা তাদের প্রিপারেশন জানা ছিল, এবং ওই একটা মজা আর কি, যে আমি আমার পুরনো তাল আর কি, যেন আমি তালটাকে তৈরি করেছি, এরকম একটা ব্যাপার ছিল। একদমই তাই, অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ, সুলগ্না, প্রথমটা বলবো, দ্বিতীয়টা আমার পড়াও হয়নি পুরোটা, আমি পড়তেও পারিনি, মানে আজকে দিলে, মানে আজকে বলা যাবে না, আমি পরের দিন বলবো, আমার যেগুলো মানে লেখা রয়েছে আমি সেগুলো বলে নিই, তারপর তোমারটাও নিশ্চয়ই বলবো। আসলে আমি ওই বালাজি মন্দির নিয়ে আমি আগেও একটা ঘটনা বলেছিলাম, বালাজি মন্দির নিয়ে, তবু আমি বলবো, তুমি যেটা পাঠিয়েছো সেটা সত্যি ভয়ের, সেটা আমি নিশ্চয়ই বলবো। আচ্ছা, একটা জিনিস আজকে মানে একটা টপিক নিয়ে বলবো, সেটা হচ্ছে এই যে যারা ধরো ট্রাক ড্রাইভার বা যারা রাত্রে গাড়ি চালান, ট্রাক কেন বলছি, ট্রাক তো একটা শহর থেকে আরেকটা শহর, তার মধ্যে হয়তো
রাজ্যের পর রাজ্য তারা পেরিয়ে যায়, তাই না? একটা জায়গা থেকে নিয়ে এখান থেকে পাঞ্জাব চলে গেল, কথার কথা বলছি, এখান থেকে তিরুচিরাপল্লী চলে গেল, এইরকম আর কি নানা রকম জায়গা থেকে বিশাল বিশাল তাদের যাত্রাপথটা অতিরিক্ত বড় থাকে এবং তার ফলে তাদের অভিজ্ঞতাটাও কিন্তু সবসময় ভালো হয় না। রাতের শহর হোক, গ্রাম হোক, হাইওয়ে হোক, সবারই একটা নিজস্ব অন্য ধরনের কিছু গল্প থাকে, যে গল্পটা আমাদের অবধি এসে পৌঁছয় না, সাধারণ মানুষ অবধি এসে পৌঁছয় না। কারণ এবং যে ড্রাইভার যত অভিজ্ঞ তারা ততটাই জানে যে এটা কিভাবে ডিল করতে হবে। এবং এই যে রাতের যে যারা গাড়ি ঠাড়ি চালায়, এবং আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ধরো আমি একটা ঝাড়গ্রামের ওখানে একটা জঙ্গল আছে, লোধাশুলির জঙ্গল। আমি শুধু ওখানে ভাবতাম যে ওখানে কিন্তু ভূতের ভয় না, ওখানে মানুষের ভয়। ওখানে মানুষের ভয় কীরকম, ওখানে মানুষরা এটা লোধাদের নামে দেয়া হয়, তার সেই সুযোগটা কাজে লাগিয়ে অনেকেই এই কি বলবো খারাপ কাজটা করে থাকে আর কি। সেইখানে ওই টায়ার ফায়ার ফাঁসিয়ে দিয়ে গাড়িটাকে থামিয়ে দেওয়া হয়, তারপরে প্রচণ্ড মারধর করে এবং সব কিছু মানে ডাকাতি বলতে যা বোঝায় ঠিক তাই। সেটা আটকানোর জন্যে যখনই একটু সন্ধ্যা হয়ে আসলো, এবং সেই জিনিসটা আমার নিজের অভিজ্ঞতাও হয়েছে যে জঙ্গলের একটা পাশে যখন ঢুকবে, সব গাড়িগুলো ঢুকবে, সেখানে বড় ট্রাক আছে, সেখানে ট্রাকরা নিজেরা এসে দাঁড়িয়ে যায়, ওখানে জঙ্গলের সামনে এসে দাঁড়িয়ে যায়। যখন তারা ওই জঙ্গলে ঢুকবে, অন্তত 10-12টা ট্রাক না হলে তারা ওই জঙ্গলটা পাড়িয়েই দেবে না, ঢুকবেই না। 10-12টা ট্রাক হলে তখন তারা যায় একসঙ্গে। আর অধিকাংশই হচ্ছে এমনি যে গাড়িগুলো পাস করে বা ট্রাকের বেলাতেও দেখা যায়, মানে দুদিকে জঙ্গলের দুদিকের শুরুতেই আর কি, এদিকে শুরু ওদিকে শুরু, দুটোতেই কিন্তু পুলিশ থাকে। তারা কি করে, প্রথমে ওইরকম একটা গাড়িতে পুলিশ থাকে এবং তার পেছনে হচ্ছে ধরো 20-30টা করে গাড়ি এসে দাঁড়িয়ে গেল, প্রাইভেট কার বা যারা যাচ্ছে আর কি, ওই জঙ্গলটা তারা পাস করবে, তারা এসে দাঁড়িয়ে যায়। এবং ওদের একটা, আমি এক্স্যাক্টলি আমার নাম্বারটা মনে নেই, হয়তো 20টা বা 30টা এরকম গাড়ি যখন দাঁড়িয়ে যায়, তখন ওই পুলিশ কারটা ছাড়ে। সে গিয়ে পুরোটা পার করে দিয়ে আসে। হ্যাঁ, বেশ কয়েক কিলোমিটারের ওইটা জঙ্গলটা, লোধাশুলির জঙ্গল। তো সেইটার মধ্যে আমি ভাবতাম যে এই যে ট্রাকগুলো যাচ্ছে, এর মধ্যে তো কোনোটা খারাপ হয়ে যেতে পারে। এবং ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখেছি আমি, বিভৎস। কারণ ওখানে প্রচণ্ড স্পিডে যায় গাড়ি এবং রাত্রেবেলা প্রায়ই কিন্তু অ্যাক্সিডেন্ট হতো। এবং সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রাক আমি দেখেছি আর কি রাস্তার ধারে পাশে। তখন মনে হতো যে এটার মধ্যে একজন মানুষ যদি থাকে তাহলে তো সে এমনিই মরে যাবে, ভয়ের চোটেই মরে যাবে। এইরকম ভয়ঙ্কর, মানে সন্ধ্যার রাত্রিতেও যখন ওই লোধাশুলি জঙ্গল পাস করেছি, রীতিমতো মানে রোমাঞ্চিত অবস্থা বলতে যা বোঝায়। কারণ তুমি যদি একটা জঙ্গলের মধ্যে ঢুকছো, সেখানে বন্যজন্তুর যেমন একটা ভয় থাকে, বন্য মানুষেরও ভয় থাকে। বন্য মানুষ শব্দর অর্থটা মানে আমি কোনো ইয়েকে বোঝাচ্ছি না যে লোধা বা কিছু ওরকম, তাদেরকে আমি বন্য বলছি না। বন্য সে যে অন্যের জিনিস কেড়ে নেয়, অন্যকে নির্যাতন করে, সেই তো বুনো। আমার কাছে সেই অসভ্য, সেই বুনো, সেই অর্থে আমি বলছি। কোনো কাউকে নির্দিষ্ট করে আমি বলছি না, যে মানুষের ক্ষতি করে সেই আমার কাছে বন্যপ্রাণী। তো সেখানে দেখা গেল যে ওখানে আমার এই চিন্তাটা প্রায়ই হতো যে ওরে বাবারে, এইখানে যে ট্রাকরা যায়, রাত্রেবেলাও তো তাদের যেতে হয়। অনেকেই আছে যে আমি রাস্তাঘাটে এরকম প্রত্যেকেরই অভিজ্ঞতা হয় যে আমি এই জায়গাটা আমি 5টার মধ্যে পৌঁছাবো, 5টা থেকে 6টার মধ্যে আমি এই রাস্তাটা বেরিয়ে যাবো। হয়তো তোমার ওই সময়ই তোমার একটা কিছু হলো, তুমি তোমার ডিলে হয়ে গেল, তুমি ওই যে রাস্তাটা তোমার 5টার সময় তুমি অনায়াসে পার করে দিতে পারতে, সেখানে তুমি রাত্রি 8টায় পৌঁছলে, তো তোমাকে তো পার হতে হবে। সেরকম আর কি, এরকম তো অনেক ডেঞ্জারাস জায়গা থাকে। তো যারা ড্রাইভার থাকেন তাদের অনেক অভিজ্ঞতা, আমার খুব জানতে ইচ্ছা করে আর কি তাদের কীরকম অভিজ্ঞতা হয়। আচ্ছা, তো যাই হোক,
হ্যাঁ, কজন দেখছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক আছে, পরে সবাই লাইভ শুনে নেবেন, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই সময় ওরা ঘুমোয়, এই সময় ওরা এখন ঘুমিয়ে পড়ে সেই জন্যে। আচ্ছা, এরপর যেটা হয় তা আমি একটা ঘটনা বলি। একটি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা, মানে যে আমাকে বলেছে তার বাবা তখন এয়ারফোর্সে ছিলেন, ঠিক আছে। এবার তার পোস্টিং সম্ভবত এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, ওই আসাম, মেঘালয়, মণিপুর, ওই সমস্ত জায়গায় কোনো একটা জায়গায় তিনি তখন ছিলেন। তা কিছুদিনের জন্য উনি বাড়িতে ছুটি পেয়েছেন। এবার এমন সময় ওনারা ছুটি পেতেন যে সেই সময় ট্রেনে বুকিং করে আসা ওনাদের পক্ষে অসম্ভব। তো সেখানে যতটা এগোনো যায় আর কি, এরকমভাবে তা ওনারা হয়তো কিছুটা এসে কিছুটা ট্রেনে আসলেন, কিছুটা বাসে আসলেন, এরকম করতে করতে ওনারা ফিরছেন। 3 বন্ধু ফিরছেন, 3 জনেই কলকাতায় আসবেন। কলকাতায় আসবেন মানে পশ্চিমবঙ্গের এই দক্ষিণবঙ্গেই কোথাও থাকে না আর কি। কেউ কলকাতায় আসছে, কেউ হয়তো উত্তরপাড়া, কেউ হয়তো হয়তো বর্ধমান যাবে, তারপর এরকম আর কি, যাই হোক। তা তারা 3 জন যখন, তারা কিন্তু 3 জন বন্ধু, মানে তারা চাকরি সূত্রে অনেক তারা একসঙ্গে কাটিয়েছেন, এরকম ভালো বন্ধু। তা তারা যখন শিলিগুড়ি এসে পৌঁছন, তখন তাদের কাছে মানে আর এগোনোর মতো কিচ্ছু নেই, ট্রেন নেই, বাস নেই, কিছু নেই। তখন কি সহায়ক? তখন ট্রাক। তখন ট্রাক দেখে আবার বেশিরভাগ ট্রাকই কিন্তু তাদেরকে নিতে চায় না। ওই যে ওদের ফোর্সে চাকরি করে, এটা দেখলে বোঝা যায়, বুঝতে পেরে যায়। তখন তারা নিশ্চয়ই কিছু, যাই হোক, আর উল্টোপাল্টা কাজ টাজ করে কিছু হয়তো, তো তারা নিতে চায় না। কিন্তু একটি ট্রাক ড্রাইভার রাজি হয়ে যায়। রাজি হয়ে এটা কিন্তু আমি বেশ কিছুদিন আগের ঘটনা বলছি, মানে সেই যার ঘটনা বলছি তিনি এখন বেঁচেও নেই আর কি। তো অন্তত 40 বছর, 40 বছর তো হবেই, বেশি হবে, 40-50 বছর আগের ঘটনা। তো যাই হোক, তো একটি ট্রাকে করে ওনাদের বলেছে যে হ্যাঁ আমি ইয়েতে যাব, হয়তো কলকাতায় আসছে সে, ঠিক আছে, হতে পারে। এবার যেখানে ওর পাশে একটি খালাসি ছিল, ড্রাইভারের পাশে একটি খালাসি ছিল, তাকে আর ওনাদের এক বন্ধুকে, মানে 2 জন সামনে ট্রাকে ভেতরে বসেছে, ড্রাইভারের পাশে 2 জন বসেছে, তার মধ্যে একজন হচ্ছে ও যে বলছে তার বাবা, আর আরেকজন বন্ধু আর খালাসি, তারা ওই পেছনে চলে গেছে। তো ফিরছে, যখন ইয়ের কাছে এসছে, ওটার নাম কি, মালদার কাছাকাছি যখন এসছে, তখন বলেছে আমি যখন ফারাক্কা ক্রস করব আর তারপরে বেশ কিছুটা রাস্তা আপনারা না ঘুমিয়ে নেবেন। হ্যাঁ, ঘুমিয়ে নেব মানে আমাদের ঘুম তো পাইনি, এই সময় তো আমরা ঘুমাই না। তা বলছে না, দেখুন আর সব কিছু তো বলা যায় না, তো তাহলে আপনারা কাজ করবেন, চোখ বন্ধ করে ঠাকুরের নাম করবেন, চোখ বন্ধ করে থাকবেন। বলছে কী রে, এই কী বলছে, চোখ বন্ধ করে থাকবো কেন, সামনে তাকাবো না? না, আপনারা না তাকাবেন না, আপনারা চোখ বন্ধ করে থাকবেন, যেটা বলছি আমি সেটা শুনুন, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। 2 জনে তো চোখে চোখে ইশারা হয়ে গেছে, দেখতেই হবে ঘটনাটা কি ঘটে, এটা কি হলো। তখন যখন ওই ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছে, তখন এত লাইট কিন্তু ছিল না। আজকে তো ফারাক্কা পুরো ঝকঝক করছে, তখন কিন্তু এত লাইট ছিল না। এবং সেখান দিয়ে যখন যাচ্ছে, তখন স্পিড লিমিট আজকে যা আছে তার থেকেও আরও অনেকটা কমই ছিল। তো ওরকম দেখছে যে একজন, মানে কালো মতো ড্রেস পরা, এরকম, মানে তার বেশ খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আর কি। সে দূরে এরকম হাত এরকম এরকম করে গাড়িটাকে এরকম করে থামানোর চেষ্টা করছে। তখন বলছে ওরা তো পিটপিট করে দেখছে যে কি হয় কি হয়, দুজনে এমন একটা ভাব করছে যে আমরা ঘুমোচ্ছি, কিন্তু দুজনেই পিটপিট করে তাকিয়ে রয়েছে যে কি হয় কি হয়। তখন যখন দেখছে যে গাড়িটা তার দিকে এগিয়েই যাচ্ছে, তখন ওর বাবা আর পারেননি, তখন বলছে আরে ও তো গাড়িটা থেকে থামাতে বলছে, তুমি থামাও গাড়িটা।
তখন খুব কঠিন মুখ করে বলেছে, একদম চুপ, একদম চুপ। বলে দেখা গেল প্রচণ্ড স্পিড তুললো এবং ওকে ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। মানে যে দাঁড়িয়ে ছিল তাকে প্রচণ্ড রান ওভার হয়ে গেল। তখন দুজন মিলে বলেছে, কী করলে তুমি এটা, মানুষটাকে মারলে। বলে পেছনে দেখুন আপনারা, ট্রাকের পেছনে এরকম একটা চৌকো মতো জায়গা থাকে, পেছনটা দেখা যায়। ওরা পেছন ফিরে তাকিয়ে দেখছে একদম পুরো ফাঁকা, কিচ্ছু নেই। পুরো মানে পুরো ব্রিজটার মধ্যে মানে অনেক এখন যেমন প্রচুর গাড়ি, পেছনে গাড়ি, তার পেছনে গাড়ি সবসময়ই হয়, তখন কিন্তু এত গাড়ি চলাচল করতো না। ওই জায়গাটা পুরো ফাঁকা। বললো এটা কি হলো? বললো এরকম আমাদের প্রত্যেকবার হয়, এইগুলো এইগুলো এই জন্যই তো বলেছিলাম আপনাদের চোখটা বন্ধ করে, তো আপনারা তো নিতে পারবেন না। ওটা যদি সত্যি মানুষ হতো আমি দাঁড়াতাম না? আমি কি পাগল যে আমি ওটাকে, আমার কি পুলিশের ভয় নেই? আমি কি আইন মানি না? যে আপনাদের কি এরকম, আমরা বহু জিনিস আমরা দেখি যেটা আমাদের গাড়িকে আটকাতে চায়। ওনারা দুজন তো মানে তখন ওনাদের গা হাত পা পুরো কাঁপছে থরথর করে, কারণ এই অভিজ্ঞতাটাও তো মারাত্মক। আমি যে গাড়িটাতে বসে আছি সে একজনকে চাপা দিয়ে দিল, এটা তো ভয়ানক ব্যাপার, বীভৎস ব্যাপার না? কিন্তু পেছনে কিছুই মানে আবার ওনাদের পেছনে যারা লোক বা মানে যে বন্ধু এবং যে খালাসি ছিল তারা একদম নাকটাকে ঘুমোচ্ছে। তারা কিছু জানতেও পারেনি, কারণ তারা তো এই জিনিসটাই তো তারা তো শোনেও নি বা জানেও না যে এ ঘুমান বা কিছু। বলেছে এরপর থেকে বাকি রাস্তাতে আরও 2-1টা স্পট আছে, আমি সেখান দিয়ে যাব, আপনারা যদি জেগে থাকেন আমি গাড়ি চালাবো না। আপনারা যদি জেগে এইভাবে আমাকে বিরক্ত করেন যে গাড়ি থামাও, তাহলে কিন্তু আমি গাড়ি চালাবো না। ওখানে যে কটা ট্রাক ওখান দিয়ে আসবে তারা প্রত্যেকেই বাধাটা পাবে, প্রত্যেকে কিন্তু তারপর এখন কিন্তু এই জিনিস শোনাই যায় না, মানে এই জিনিস তো কেউ শোনেনি। কিন্তু ওই ভদ্রলোক যিনি যার কথা বলছি আর কি, যার বা আর কি, তিনি তার যে আমাকে বলেছে তাকে বলেছে যে আমি জীবনে কোনো দিন এসব বিশ্বাসই করতাম না, কোনো দিন ভূত প্রেত বা অসম্ভব। আমি জীবনে আমি অত্যন্ত যুক্তিবাদী, কিন্তু আমার সঙ্গে এটা কি হয়েছিল আমি জানি না। আমি কিন্তু কিচ্ছু জানি না এটা কি হয়েছিল, কারণ আমরা যদি ওখানে কোনো অ্যাক্সিডেন্ট আমরা দেখতাম যে ও লোকটাকে চাপা দিয়েছে বা কিছু, ওকে আমরা পিটিয়ে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিতাম। খুব স্বাভাবিক ঘটনা, দুজন এয়ারফোর্সের লোক, তাদের সামনে এত বড় ভয়ঙ্কর কাণ্ড হবে, তারা ছেড়ে দেবে? নিশ্চয়ই না। বলো আমরা একদম পুরো তৈরি যে ওকে পিটিয়ে পাট করে নামিয়ে একদম পুলিশের হাতে দেবো, মানে অনেক কিছু ভেবে ফেলেছে। তখন শুধু বলেছে পেছন দিকে তাকিয়ে দেখুন তো কিছু আছে নাকি। যাকে ধাক্কা মারবে সে তো উবে যাবে না সঙ্গে সঙ্গে। মানে কিচ্ছু নেই, মানে কিছু নেই, মানে কিচ্ছু নেই ওখানে। বলছে আমরা এখানে দাঁড়াতেই পারবো না, আমি যদি এখানে দাঁড়াই আপনারাও বাঁচবেন না, আমিও বাঁচবো না, একেবারে চুপ করে থাকুন। এরকম নাকি ঘটনা? মানে এই ঘটনাটা তারপরে ওনারা মানে ওখান থেকে বেরিয়ে এসে রাত্রেবেলা তো কিছু ওইসব ধাবা টাবা ওইসব চা ফা যারা ট্রাকের যাতায়াত করে তাদের জন্য তো কিছু ইয়েরা, সেখানে নেমে দুজনে মিলে মানে অনেকক্ষণ তাদের শান্ত হতে, অনেকক্ষণ ব্যাপারটা মেনে নিতে যে এটা কী ছিল, বারবার প্রশ্ন করেছে যে এটা কী ছিল। বলি এটা দেখা যায়, এটা আমি অনেকবার দেখেছি, এই জিনিসটা আমি দেখতে পাই, এখন আপনারাও যে দেখতে পাবেন সেটা তো আমি বুঝতে পারিনি। তবে যখনই বলবো ওই বারবারই ওই কথাটা বলে যে এরপর যতবার আমি রাস্তায় বলবো যে একদম চুপ করে থাকুন, চোখ বন্ধ করে থাকুন, তখন দয়া করে আপনারা চোখ বন্ধ করে থাকবেন। আমি না হলে কিন্তু পারবো না। মানে আমার তো মানে আমার নার্ভেরও তো একটা ক্ষমতা আছে। হ্যাঁ ঠিক আছে সুলভ, না কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, তুমি দিয়ে রেখো। আসলে আমি একটু যদি জিনিসটাকে অ্যাটলিস্ট একবার পুরোটা না পড়তে পারি তাহলে তো আমি বলতে পারবো না। তুমি পাঠিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমি পড়ার সময় পাইনি গো। আমি ওই আগেরটাই বলতে পারবো, আগেরটা বলেই দিই, নাহলে ভুলে যাবো। সেটা হচ্ছে আমি এর আগে এইটা নিয়ে আরও ঘটনা শুনিয়েছিলাম, যেটা যে রাজস্থানের যেটা বালাজি মন্দির, সেখানে সমস্ত এই সব ঘটনাগুলো ঘটে যে যারা কোনো না কোনো দুষ্ট আত্মার কবলে পড়ে যাদের একদম জীবন দুর্বিষহ হয়ে যায়,
তখন তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়। এটাই একটা প্রচলিত পদ্ধতি এবং সেখানে প্রচুর ইউটিউবে প্রচুর আছে, সেখানে দেখে নেবেন সবাই। সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায়। তো সেখানে একটি ঘটনা ঘটে যে কয়েকটি ছেলে লিখে না রাখলে না আমার এটা ভীষণ অসুবিধা হয়, এতগুলো জিনিস এত পুরো মাথায় জট পাকাতে থাকে, সরি। তবু যেটুকু আমার মনে আছে আমি সেটুকু বলছি। সেটা হচ্ছে ওরা যায় এবং গিয়ে ওখানের একটা পদ্ধতি হচ্ছে, ওখানে যারা পুজো দেয় কেউ কিন্তু সেই প্রসাদ সঙ্গে আনে না, খায় না, কিছুই না, ওখানে ওটা ফেলে দিয়ে আসতে হয়। ওখানে একটি গাছ আছে, তার গোড়ায় ওরা ফেলে দিয়ে আসে। এটা মানে সেটা যদি সঙ্গে কেউ নিয়ে আসে তাহলে কিন্তু কোনো এরকম নেগেটিভ এন্টিটি তার সঙ্গে চলে আসে, এরকম একটা প্রচলিত ব্যাপার আছে। থ্যাংক ইউ মিতালি রয়, থ্যাংক ইউ। বাবা, কার আবার ভূতের আনাগোনা হলো রে? আচ্ছা আচ্ছা, এরপর কয়েকজন ছেলে গেছে, এবার তার মধ্যে দুজন তারা কি করেছে, মানে বেশি পাকা তো সব জায়গাতেই থাকে, এরা একটু বেশি পাকা আর কি, ওরা মানে ঠানেও না। ওরা কি করেছে, ওই ওখান থেকে একদম একদম মানে প্রসাদ যেটা পেয়েছে সেটা চুরি করে নিয়েছে, মানে লুকিয়ে ফেলেছে। ওটা তো ওখান দিয়ে নিয়ে বেরোতে দেয় না ওরা, ওখানে যেটা যেখানকার নিয়ম, যে মন্দিরের যেটা নিয়ম, যে ওটা ওখান দিয়ে নেওয়া যাবে না। ওখানে বালাজি কিন্তু ছোট শিশু রূপে, মানে তিনি কিন্তু বালক, ওখানে বালাজি মানেই তাই, সেখানে সেই হিসাবে তিনি পূজিত হন আর কি, তো হনুমানজি। তো সেখান থেকে ও ওইটা নিয়ে চলে আসছে। এবার ওরা একটা গাড়িতে উঠেছে, গাড়িটাতে যখন বেশ কিছুটা এসছে, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। সেখানে অনেক লোকজনও আছে, দোকান টোকানও রয়েছে, মানে একেবারে যে ফাঁকা রাস্তায় বা জঙ্গলের ভেতরে গাড়ি খারাপ হয়েছে এরকম কিছু ব্যাপার নেই, ওরকম একটা মানে মোটামুটি লোকালয়ের মধ্যেই গাড়িটা খারাপ হয়ে গেছে। গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে তখন ড্রাইভার বলেছে যে কিছু জিনিস আনতে হবে, বা আমি যাচ্ছি মেকানিকের খোঁজ করতে যাচ্ছি বলে সে বেরিয়ে গেছে। এবার ওরা কি করেছে, গাড়ি থেকে নেমে নানান পোজে যা হয়, অল্প বয়সী ছেলে তারা প্রচুর সেলফি টেলফি তুলবে, নানান পোজ করে সেলফি তুলেছে। সেলফি টেলফি তোলার পর সামনে একটা দোকান রয়েছে, সেই দোকানে ওরা গেছে যে কিছু যদি কিনে খাওয়া যায় আছে এইরকম কিছু। তো যখন ঢুকতে গেছে তখন সেই যে মালিক সে বেরিয়ে এসে বলেছে আপনারা ঢুকবেন না, আপনারা এখানে ঢুকবেন না। কেন ঢুকবো না তার কোনো উত্তর তিনি দেননি। তখন ওরা খুব চিৎকার চেঁচামেচি করেছে, রাগারাগি করেছে, ভদ্রলোক কিচ্ছু শোনেনি। তা ওরা বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে, ওদের তারপরে কিছুক্ষণ বাদে মানে ওরা নিজেরাও বুঝতে পারছে না কি করবে, কি বিশ্রীভাবে এখানে মানে ফেসে যাওয়া এখানে রয়েছে। কিছুক্ষণ বাদে ওই যে দোকানের যে মালিক সে বেরিয়ে আসে, সে বেরিয়ে এসে বলছে আপনারা বালাজি মন্দির থেকে আসছেন তো? বলছে হ্যাঁ। কে কি চুরি করে এনেছেন বলুন তো প্রসাদ, যা যা এনেছেন এক্ষুনি ফেলে দিন। বলছে মানে? ও এর মধ্যে আরেকটা জিনিস হয়, ওরা যে ইয়েগুলো তুলছিল, ছবিগুলো যে তুলছিল, সেই ছবিগুলোর মধ্যে ওরা দেখে যে কথার কথা বলছি, ওরা যদি 7 জন বা 8 জন থেকে থাকে সেখানে 9 জনের ছবি উঠছে, মানে +1, এবং +1 যিনি তিনি মহিলা, তিনি স্পষ্ট না, তিনি অস্পষ্ট তার চেহারা, এবং প্রচুর মানে ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঠুল এরকম সমস্ত খোলা টোলা এরকম টাইপের আর কি। ওরা দেখে কিন্তু ভীষণ ভয় পায়। এর মধ্যেই ওই ভদ্রমহিলা বা মানে যে দোকানদার তিনি বাইরে বেরিয়ে এসে বলে যে একটা কথা বলছি, আপনারা একটা কাজ করুন, যে যা চুরি করে এনেছেন আপনাদের সঙ্গে কিছু একটা চলে এসছে। বলছে হ্যাঁ আপনারা তো বালাজি মন্দিরের নিশ্চয়ই প্রসাদ চুরি করে নিয়ে এসছেন, আপনাদের সঙ্গে কেউ আছে।
কেউ একটা ওই দোকান মানে ইয়ে থেকে মানে ওই প্রসাদের সঙ্গে কিন্তু কেউ চলে এসছে, বলছে মানে, বলছে হ্যাঁ কারণ আমি আপনাদেরকে দোকানে ঢুকতে দিইনি, তার কারণ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনারা যখন তুলছিলেন, নানান পোজে যখন সেলফি তুলছিলেন, তখন আমি দেখেছি যে আপনাদের গাড়ির যে জানালা সেইখানে একজন বসে আছেন এবং তিনি আর যাই হোক মানুষ নন, একদমই মানুষ নন তিনি। তার পুরো অবয়ব আমি দেখতে পাচ্ছিলাম। তিনি সেটা সে একই ডেসক্রিপশন দেয় আর কি, যে ওরকম একটি মহিলা এবং সব বড় বড় চুল আর কি, সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর কি। বলেছে এক্ষুনি যা আছে ফেলে দিন, না হলে কিন্তু এটা সঙ্গে যাবে। এটা একটা চিন্তা করে তখন মারাত্মক কিন্তু ব্যাপারটা, যে আমি ঠিক আছে একটা প্রসাদ নিয়ে হয়তো ওদের, আর বিশেষ করে এই বয়সটা তো অল্প বয়সী ছেলে, তাদের মধ্যে তো ওই নিয়ম ভাঙবো বা আমার যা ইচ্ছা করবো এই একটা ব্যাপার তো তাদের মধ্যে থেকেই যায়, যে হ্যাঁ কী হয়েছে, প্রসাদ সঙ্গে নিয়ে গেলে কি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যে জিনিসটা মাথায় ঘোরে আর কি, যে কি হয়েছে, একটা প্রসাদ নিয়ে যাওয়া যাবে না, কেন নিয়ে যাওয়া যাবে না, তো নিয়ে যাওয়া যাবে না এই কারণে আর কি। তো এবার ওদের বিশ্বাস হলো আর কি, যে না সঙ্গে তো একটা কিছু তাহলে এসছে। তুমি চিন্তা করে দেখো, সে আবার ওরা যখন ইয়ে তুলেছে, ছবি তুলেছে, সে আবার নিজেকে একটু দেখাও দিয়েছে তার মধ্যে, এবং ওরা দেখতেই পেয়েছে যে এখানে আরেকজন এই ছবির মধ্যে রয়েছে, এবং তার যে বর্ণনা সেটা দোকানদার এসে যা বর্ণনা দিচ্ছে পুরোপুরি এক, যে জানলার কাচের ভেতরে একজন বসেছিল বলো। সেটা আমি দেখার পরেই কিন্তু আমি আপনাদেরকে মানে উনিও ভয় পেয়েছেন যে এর ঢুকলে হয়তো তার কোনো খারাপ এফেক্ট আমার দোকানের মধ্যেও পড়তে পারে, সেই জন্যে ওদেরকে দোকানে ঢুকতেই দেয়নি। কত কিছু ঘটে না, যেগুলোর স্বাভাবিক ভাবে চিন্তা করলে আমাদের ভীষণ অদ্ভুত লাগে। তবে এটাও ঠিক যে আমরা সারা পৃথিবীতে কত আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে, সেগুলোর খুব বড় বড় মাথা তাদের সেগুলো বার করতে পারে না যে এটা কেন হলো, সেখানে আমরা তো কোন ছাড়। আচ্ছা, আরেকটা ঘটনা আমি শুনেছি যে এটা না এক্স্যাক্টলি যে কোন জায়গায় এটা ঘটে সেটা কিন্তু আমি ঠিক জানি না। কলকাতার আশেপাশে বললো, এখন আশেপাশ বলতে তো কলকাতার আশপাশ মানে তো এটুকু জায়গা না, মানে কোন জায়গার আমি সেটা বলতে পারবো না। সেখানে বেশ কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টে একটি পুলিশ মারা যান, এবং তারপর থেকে নাকি এটা প্রতি বছর সেই জায়গায় ঘটনা, যে গাড়িগুলো কলকাতায় ঢুকছে তাদের সঙ্গেই এই জিনিসটা হয়, যে প্রতিদিন হচ্ছে বা প্রায়ই হচ্ছে, প্রতি মাসে ঘটছে তা কিন্তু না, মাঝে সাঝে এই ঘটনাটি ঘটে সেই রাস্তাটিতে। সেটা সম্ভবত বম্বে রোড হবে। তো সেখানে দেখা যায় যে ওরকম রাস্তার মধ্যে একজন পুলিশ আর কি, সে এরকম হাত দেখিয়ে, আর পুলিশ দেখলে তো লোকে তো গাড়ি থামায়, বেশিরভাগই গাড়ি থামায়, অনেকে হয়তো থামায় না, সেটা আমি ঠিক জানি না কে থামায় না। যাই হোক, সাধারণ মানুষ তো আমরা এটা দেখলে তো মনেই হবে যে বাবা পুলিশ যখন, তাহলে তো কিছু একটা ব্যাপার আছে, তাকে তো অস্বীকার করা, আইন অস্বীকার করা হয়ে যাবে তাহলে। তো যাই হোক, সে গাড়িটা থামানোর পর যখন দরজায় ওরকম নক করে আর কি, যে দরজাটা খোলো, সেই ড্রাইভার যখন হাত বাড়িয়ে যখন দরজাটা খুলে দেয়, কাউকে দেখতে পায় না, এবং নামার পর সে পুরো গাড়িটা চারপাশ রাউন্ড দেয়, এপাশ ওপাশ খোঁজে একটা লোক কোথায় যেতে পারে, একটা হাইওয়ে বা একটা ওরকম একটা বিশাল বড় রাস্তা, সেখানে একটা লোক দুম করে কোথায় চলে যেতে পারে। আর এইসব জায়গায় সাধারণত দেখা যায় ফ্যামিলিরা একসঙ্গে ফিরছে, বা ওই থাকে না অনেকে শিল্পী বা তারা অন্য কোথাও গিয়েছিল, ওরকম বড় বড় গ্রুপ করে তারা ফেরে। তো সেখানে হয়তো পরপর 2-3টে গাড়ি আছে, সেরকমও হতে পারে, বা 1-2 গাড়ি আছে, বা একটা গাড়ি আছে, এরকমও হতে পারে। তো দেখা যায় যে এবং সেখানে যদি একজন ওরকম পুলিশ থামায়, তখন তারা দরজাটা খুলে দেওয়া হলো, তার আগে অবধি দেখা গেলো সে দাঁড়িয়ে রয়েছে, দরজা নক করলো, দরজাটা খুলে দেওয়া হলো নেই। এটাও তো একটা মারাত্মক জিনিস। এটাও তো একটা অদ্ভুত জিনিস, কিন্তু এই জায়গাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটা কোথায়। আবার এটাও হয়েছে যে
এই ঘটনাও শোনা গেছে, মানে আজকে এগুলো নিয়ে খুব আলোচনা করছিলাম একজনের সঙ্গে, যে সেও বললো যে হ্যাঁ দিদি এরকম ড্রাইভারদের প্রচুর শুনেছি। একজন ড্রাইভার বলেছে যে মাঝ রাস্তায় একজন মহিলা, সে মানে যেন বিপদে পড়েছে এরকম ভাবে সে হাত দেখাতে থাকে, ঠিক আছে। কিন্তু সে যখন, ও তো অল্প বয়সী তখন আর কি ড্রাইভার ছিল, সে যখন মানে ভাবে যে এবার গাড়িটা থামাতে হবে, আর একজন মহিলা পড়েছে, খুব স্বাভাবিকভাবে সে গাড়িটা থামাতে যায়, তখন পাশে যে থাকে সে বলে থামাস না থামাস না, সে একদম না প্রচণ্ড স্পিডে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যায়। বলে পাশ কাটিয়ে যখন বেরিয়ে চলে গেলাম তখন পেছনে দেখছি কেউ নেই। সে কোথায় যাবে, যাবেটা কোথায়? ওইটুকু সময়ের মধ্যে সে তখন মানে সেই ভদ্রমহিলা যেন অত্যন্ত সুন্দরীতে সে বিধ্বস্ত একদম, এবং সে ভীষণভাবে হেল্প চাইছে। দেখে স্বাভাবিকভাবেই বহু মানুষই তাকে সাহায্য করতে যাবে যে আহারে এটা কি হলো, কিন্তু যদি তুমি থামো তাহলে তুমি গেলে, তাহলে তুমি শেষ। মানে ওকে যেটা বলেছে, বলে তুই যদি এখানে গাড়ি থামাস তাহলে কিন্তু তুই শেষ। এখন এই শেষ কথাটির মধ্যে কিন্তু দুরকম ব্যাখ্যাই হতে পারে, যে এটা কোনো এর পেছনে কোনো ডাকাত দল থাকতে পারে। সে এটা হয়তো টোপ হিসাবে দিল যে একজন মহিলা এরকম এরকম অবস্থা, তাকে দেখতে গিয়ে ভালো মানুষ তো প্রচুর থাকে, যে তাকে যাই একটু সাহায্য করি। সে হয়তো মেয়েটিকে বাঁচাতে গেল, পুরো তাদের সব কিছু কেড়ে নাও, এটাও হতে পারে। আবার এই শেষের অর্থ হচ্ছে যে ও মানুষই না, এটাও তো হতে পারে। তখন বলেছে যে তাহলে আপনারা কী করেন? বললো আমরা পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করি, বহুবার হয়েছে আমরা তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি, আমরা থামিনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি সত্যিই কোনো মহিলা ওরকমভাবে যায়, সে হয়তো সত্যিই বিপদে পড়লো, বাবা তার প্রতি যে গাড়ি চালিয়ে দেয় তাহলে তো মহা বিপদের ব্যাপার। তো যাই হোক, মানে এই অভিজ্ঞতাগুলোর জন্যও কিন্তু তারা তৈরি থাকে আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অল্প বয়সী যারা রাত্রের গাড়ি নিয়ে বেরোয়, তাদের সঙ্গে সবসময় মানে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক কেউ তাদের সঙ্গে থাকে, যে রাস্তাঘাট তাদেরকে চিনিয়ে দেওয়া, রাস্তার এই যে খুঁটিনাটি বিপদ কোনটাতে কী করা উচিত, এই জিনিসগুলোও তো তাদের শিখতে হয় আর কি। এটাই বক্তব্য। তোমাদের কেমন লাগছে আমি জানি না। এরপর আমি একটা বড় ঘটনা বলি, সেটা হচ্ছে আমি জানি কোন জায়গায় বাড়িটা, কিন্তু আমি বলবো না, ঠিক আছে? কারণ সে চায়, যে আমাকে ঘটনাটা বলেছে, সে নিজের পরিচিতিটা বাইরে আসতে দেয় না। হয়তো সেই পরিবারের যদি কেউ ইউটিউবে শোনে বা কিছু, সেটা তো খুব বাজে হবে, মানে বিশেষ সে চাইছে না আর কি। যাই হোক, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমার যদি মনে থাকে আমি অবশ্যই কখনোই সেই জিনিসটা করব না। তো যাই হোক, এবার পশ্চিমবঙ্গেরই কোনো একটা জায়গা, আর পশ্চিমবঙ্গে বহু আগের যে বাড়িগুলো, যেগুলো পুরনো বাড়ি, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিরাট বড় পরিবার সেখানে থাকতো, তো এবং তারা বেশ বর্ধিষ্ণু বড়লোকে এরকম টাইপের। তো যে এখানে যে বাড়িটির কথা বলছি, ধরে নাও দক্ষিণবঙ্গের কোনো একটি ভালো জায়গা, সেই জায়গায় এই বাড়িটি, বাড়িটা একদম ঠিক আছে। এবার এর যে মাঝখানে যে চৌকো যে জায়গাটা আমি ধরতে পারি, সেই জায়গাটার আবার সেই জায়গারও যে মাঝখানটা, সেইখানে হচ্ছে একটি খুব ভালো সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে, এবং ভেতরে একটা রাউন্ড করে একটা জায়গা আছে, সেখানে মানুষ দাঁড়াতে পারে বা গিয়ে একজন বসতেও পারে। ওখানে একটু ফাঁকা একদম গোল জায়গা আছে, তার চারপাশ দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে আর কি, মানে খুব বুদ্ধি খাটিয়ে গাছ দিয়ে নানা রকম জিনিস তৈরি করা হচ্ছে। ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ ওখানে লাগানো রয়েছে, মালি এসে সেটা যত্ন নেয়। আর বাড়িটির মধ্যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দিকটা ফাঁকা দিক আর কি, সেই দিকটাতে গোয়াল ছিল। তারপর আরেক দিকে একটা বেশ বড় ঠাকুর ঘর ছিল, এবং ওই বাড়িতে ধরো আগের জেনারেশনে 5 ভাই রয়েছে, তার পরের জেনারেশনে 3 ভাই রয়েছে। তারা আমি পরে
পরে ঘটনাটা বলছি। তারা হয়তো 3 ভাই রয়েছে, আর তাদের আবার ছেলে মেয়েদের বিয়ে টিয়ে হচ্ছে, মানে পরপর 3 জেনারেশন, মানে প্রচুর লোক, বাড়িতে প্রচুর লোক। তো যে বলছে সে ওই বাড়ির বউ, ঠিক আছে, তার তখন সদ্য বিয়ে হয়েছে, সে তখন ওই বাড়িতে গেছে। যাওয়ার পর আত্মীয়র বাড়ি, একদম ডাইরেক্ট আত্মীয়। তো সেখানে যখন গেছে, যাওয়ার পর একদিন সন্ধেবেলা একদম 7টা-8টা হবে, তখন আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সুলগ্না। তো সেখানে ওই মেয়েটিকে তার একজন সম্পর্কে কেউ হবে আর কি, যাই হোক, বড় একজন কেউ, তিনি বেশ বড় এক ব্যাগ বাজার দিয়েছেন, বাজার করে এনেছেন, অনেক কিছু আর কি। বড় বাড়ি হলে সেখানে সদস্য সংখ্যা বেশি, সেখানে সবজিও বেশি লাগবে, সব কিছুই বেশি লাগবে, বেশ বড় একটা বাজারের থলি দিয়ে বলেছে, এটা তুমি ওই জায়গায় কোথাও একটা বলেছে, অমুক ঘরে গিয়ে রেখে এসো। ঠিক আছে। এবার ও তো ওইটা নিয়ে বেরিয়ে ওই মাঝখানে ওই বিশাল যে উঠোনটা আর কি, তার মাঝখানে ফুলের বাগান ঠাগান রয়েছে, ওর পাশ দিয়ে গিয়ে ওই যে ঘরটা আর কি, সেই ঘরটায় যেতে হবে। তো আরেকটা যেটা শুনে আমার খুব ভাল লেগেছে, সেই যে বড় উঠোনের একটা সাইডে বেশ কাঠের জালের বড় উনুন ছিল, সেই উনুনের মধ্যে বিশাল বড় একটা লোহার কড়াই বসানো থাকতো। আমি এটা শুনে সবচেয়ে আনন্দ পেয়েছি, যেখানে প্রচুর গরু ছিল, তো সেই গরুর দুধ এনে ওইখানে ছিল, মানে কি হয়তো তাদের এখনো আছে, দুধ সারাদিন ধরে জাল হতো, বলতো সারাদিন ধরে ওখানে ঢিমে আছে, সারাদিন ধরে দুধ জাল হয়েই যাচ্ছে, মানে সেখানে রাত্রেবেলা বাটি করে ক্ষীরের মতো একদম, ওই বাড়িটাতে যদি যাওয়া যেত খুব ভালো হতো। মানে ক্ষীর ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগে আর কি। বা এই যে দুধ জাল দেওয়া, দুধ ব্যাপারটাই আমার খুব পছন্দের জিনিস আর কি। তো যাই হোক, ওরকম বেশ মোটা আলা একদম, এটা আমার শুনে খুব ভালো লেগেছে। এই পুরো গল্পের মধ্যে বাকিটা তো ভৌতিক, কিন্তু এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো যাই হোক, এবার ওখানে ও যখন নেমেছে, উঠোনটাতে যখন নেমেই ও মানে থমকে গেছে। তার কারণ ওই এটা তো বেশ কিছুদিন আগের ঘটনা বলছি, হয়তো 14-15 বছর আগের ঘটনা বলছি। সেখানে তখনও ওরকম দূরে বাল্ব জ্বলছে আর কি। হ্যাঁ, সেখানেও দেখতে পাচ্ছে ওই যে মাঝখানটা, ওই যেখানে ফুলের বাগান ঠাগান রয়েছে আর কি, ফুলের যে জিনিসগুলো রয়েছে, সেখানে ঠিক মাঝখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, তাকেও পরিষ্কার দেখতে পাচ্ছে। এবং শুধু দাঁড়িয়ে রয়েছেন না, তার হচ্ছে ধবধবে সাদা গিলা করা পাঞ্জাবি, সেই রকম বেশ সেই উত্তম কুমার স্টাইলে কোঁচানো একদম কি বলে ধুতি, সেটা আবার সেই যে ওটাকে কি বলে, ধুতি কোচানোর পর সেটা আবার নিয়ে পকেটের মধ্যে গোজা, মানে আগেকার দিনের বাঙালি যে ঘরানা আর কি, সেই ঘরানার তার বেশ। এবং তিনি খুব সুদর্শন একজন মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি পরিষ্কার ওর দিকেই তাকিয়ে রয়েছেন। কিন্তু একটা মানুষকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই, ওখানে ওই রকম চোর ডাকাত তারা ওই রকম ভীষণ ফ্যান্সি ড্রেস পরে ওখানে চুরি করতে আসবে না, যে চলো আমি এখন ধুতি পাঞ্জাবি পরে চুরি করতে যাই, এটা তো নিশ্চয়ই হবে না সন্ধ্যা 7টার সময়, এটা তো মানে না। কিন্তু তাকে দেখে ওর সমস্ত গায়ের মানে ওর রোমাঞ্চিত হয়ে গেছে, মানে ভীষণ ওর লেগেছে, কারণ ও এইটাই বুঝতে পারলো, মানুষটার মুখটার দিকে তাকিয়ে বুঝতেও পারছে, বা পুরো অবয়বটা দেখে বুঝতে পারছে ইনি মানুষ নন, ইনি আর যাই হোক মানুষ নন। এইটা দেখার পরে, এবং তিনিও তাকিয়ে রয়েছেন, ও তাকিয়ে রয়েছে, ও এবার আস্তে আস্তে পেছন ফিরছে, মানে 2 স্টেপ ও পিছিয়ে ওর হাত থেকে ওই জিনিসটা পড়ে গেছে, হাতে যে
ব্যাগ ছিল আর কি। সেই ব্যাগের মধ্যে সমস্ত জিনিস, ও বুঝতে পারছে সব গড়িয়ে গড়িয়ে এপাশ ওপাশ চলে যাচ্ছে, আলু ঠালু পেঁয়াজ টেয়াজ সব কোথায় না কোথায় চলে গেল। তারপরে যখন হাত থেকে পড়ে গেছে, ও 2 স্টেপ ও পিছিয়ে তারপর বাড়ির দিকে ফিরে আবার চোরচার দৌড়, প্রচণ্ড জোরে দৌড়ে ও ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে যাওয়ার পর দেখছে যে যারা ওখানে ছিল তারা মহিলা কয়েকজন ছিল, তবে কী হয়েছে কী হয়েছে তোমার কী হয়েছে, কেউ বলছে কী হলো তোর কী হয়েছে, বলছে ওখানে একজন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে কোথায়, কে বলে মহিলারাই দৌড়েছে। কে রে, দেখি তো কে, মানে বাড়ির বউ তাকে দেখে ভয় পেয়েছে, দেখি তো সে কে, বলে ওরা দৌড়ে যখন গেছে তখন গিয়ে দেখছে কেউ নেই। তখন বলছে তুই যাকে দেখেছিলি সে কেমন দেখতে? তখন ও খুব ভালোভাবে বর্ণনা দিয়েছে, এরকম গিলে করা পাঞ্জাবি, এরকম দারুণ একদম পাট পাট করে পরা হচ্ছে ইয়ে, আর পায়েও বোধহয় খুব সুন্দর জুতো টুতো, এরকম পুরো ডেসক্রিপশান দিয়েছে। সবার না, বিশেষ করে একজন যিনি সবচেয়ে বয়স্ক, তার না পুরো চোখ টোক এরকম, তুই এরকম লোককে দেখেছিস এরকম? তারপর সে সুদর্শন, দাঁড়াতো একটু আমি আসছি বলে সে চলে গেল। এবার সবাই পেছন পেছন হই হই করতে করতে গেছে, কী হলো কী হয়েছে কী হয়েছে, বলছে দাঁড়া আমি দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়া বলে সে আলমারি খুলে চারপাশ হাতড়ে টাতড়ে, সেটা বিরাট বড় ফ্যামিলির সবাই আছে, মানে ওখানে হয়তো 60-70 জন আছে, মানে আগেকার দিনে ওরকম গ্রুপ ফটো হতো তো, পুরো পরিবারকে বসিয়ে আর কি, সেরকমভাবে একটাবারে অন্তত 30-40 জন তো আছেই, এরকম একটা বিশাল ফটো ফ্রেম নিয়ে এসে ওর কাছে দিয়ে বলেছে দেখতো এটাকে, সাদা কালো ছবি। তখন ও দেখতে 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 সবার মধ্যে দেখতে দেখতে একদম পেছনের সারিতে বসা পুরুষরা সেখানে বসা, একদম দেখিয়ে বলেছে এই তো এইজন। হ্যাঁ ইনি? ও বাবা, ওরে বাবা, এটুকু শুধু বলেছে। তারপর সবাই ঘিরে ধরেছে, কি হয়েছে কি হয়েছে, এটাকে মানে যিনি বলছেন তার আগের জেনারেশনের 4 ভাইয়ের মধ্যে, ধরো কত নম্বর আমার ঠিক খেয়াল নেই, মানে 4 ভাইয়ের মধ্যে সেখানে বর্তমানে 3 ভাই ওই বাড়িতে বাস করে। আরেকজন ভাই তিনি অসম্ভব সুদর্শন ছিলেন এবং তিনি এই ধরনের ধুতি পাঞ্জাবি, তখনকার দিনে সবাই ধুতি পাঞ্জাবি পরতো, কিন্তু তিনি আবার খুব খুব স্টাইল মেনটেন করতেন আর কি, খুব শৌখিন মানুষ ছিলেন, ভীষণ ধবধবে কাঁচা এবং ওইসব গিলে করা ঠরা জিনিস আর কি তিনি পরতেন। খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি বাইরে চাকরি করতে গিয়ে, মানে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিনি অন্য কোথাও চাকরি করতে গিয়েছিলেন, সেটা কলকাতাতেই আসুন বা যাই হোক, সেখানে চাকরি করতে গিয়ে তার একটি অন্য কাস্টের মেয়ের সঙ্গে তার কিছু সুন্দর সম্পর্ক হয়ে যায়। তিনি যখন সেটা বাড়িতে জানান, তার বাড়িতে পত্রপাঠ তাকে ত্যায্যপুত্র করা হয় সঙ্গে সঙ্গে। আগেকার দিনের মানুষরা তো ভীষণ এই ব্যাপারে তো ভীষণ ইয়েছিলেন, যে এই ব্যাপারগুলো তো ছিল, তো সঙ্গে সঙ্গে তাকে এবং সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, বাড়ি থেকে বলে দাও তুমি বাড়িতে তিনি তো বাড়িতে এমনিতেও থাকতেন না, চাকরি ক্ষেত্রে থাকতেন, এবং তিনি কিন্তু তার পরিবার তার পরিজন যে তাকে ত্যাগ করলো তাতে তার কিচ্ছু আসে যায়নি, তিনি কিন্তু সেই মহিলাকে বিয়ে করেন এবং বিয়ে করে তারপর কলকাতাতেই উনি থাকতেন। এবং যখন এই ঘটনাটা ঘটছে, যখন এই যে আমাকে বলছে সে দেখতে পাচ্ছে, তখন কিন্তু তিনি বেঁচে নেই, তার মৃত্যু সংবাদ চলে এসছে তার কয়েক বছর আগেই। এবং এটা যখন জানতে পারে তখন সবাই আর কি খুব ইমোশনাল হয়ে যায়। বাড়ির একটি ছেলে, সে যদি বাড়ি ছেড়ে চলে যায় এবং তাকে যিনি ত্যায্যপুত্র করেছেন বা কিছু, তিনি হয়তো বেঁচে নেই, এরকম আর কি ব্যাপারটা। বাকি 3 ভাই সবাই এই জিনিসটা জানতে পারে যে, এবং তখন ওর যারা ক্লোজ আত্মীয় তারা বলে যে ও তো জানে যে এই বাড়ির একজন সে নাতবউই হচ্ছে আর কি সম্পর্কে, সে নতুন, সে প্রথমবার সে এই বাড়িতে এসছে, ও সেবার প্রথমবার গেছিল, তো
সেজন্য বোধহয় তোকে দেখতে এসেছিল যে কে কী কী বৃত্তান্ত, এটা মনে হয় দেখতে এসেছিলো তোকে। তো তুই যে তাকে একদম তাকে তুইও যে দেখতে পাবি আর কি, হয়তো উনি এটা আশা করেননি, বা উনি কেন তোকে দেখা দিয়েছেন তা ভগবান জানে, তার কেউ বুঝতে পারেনি। তো তার পরবর্তীকালে যে জিনিসটা ঘটেছে আর কি, এটা এর পরে অনেক পরে যখন বাড়ি ভাগাভাগি হয় আর কি, সেই বাড়িটি হয়তো আজকে নেই, সেখানে হয়তো ফ্ল্যাট উঠে গেছে বা কিছু, আমি সঠিক জানি না। সেই বাড়িটি যখন ভাগাভাগি হয় তখন এই যাকে ত্যায্যপুত্র করা হয়েছিল তার যে সন্তান, আমি ডিটেলে কিছুই বলছি না, কারণ আমি চাই না যে এটা সেই ফ্যামিলির লোক বুঝতে পারুন। তার প্রত্যেকে ফ্যামিলিতেই নিজস্ব এরকম কিছু ঘটনা থেকে যায় যেটা ফ্যামিলি চায় না যে কারোর সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক, যদিও আমি কোনো ক্লু দিইনি যাতে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, আমি সবটাই জানি তারা কোথায় থাকেন, কী বৃত্তান্ত, আমি কিছুই বলবো না। তো সে পুরো ভাগ দেয়া হয়, মানে তার যেটা ন্যায্য আর কি, তার বাবার যেটা ন্যায্য, তাকে যদিও, তো তখন এই জিনিসগুলো ওনাকে আর কি ব্যবস্থা করা হয় আর কি, যে এবার যখন মানে তাদেরকে ডেকে নিয়ে এসে, এবং যখন তারাও বোধহয় কলকাতাতেই বা কলকাতার বাইরে কোথাও একটি থাকতো আর কি, তা যাই হোক যেখানেই থাকুক তারা কিন্তু সেই সম্পত্তিটার ভাগটা তারা পেয়েছিল। এটা আমার শুনে খুবই ভালো লেগেছে, কারণ সব পরিবারে কিন্তু এই জিনিসটা হয় না। কিন্তু তার কাকা বা জ্যাঠারা কিন্তু লোভী মানুষ নয়, যথেষ্ট ভালো মানুষের পরিচয় দিয়েছেন আর কি। তারা সেই মৃত ভাই এবং যাকে ত্যায্য করা হয়েছিল আর কি, তার কিন্তু সন্তানকে কিন্তু তারা ঠকাননি। এটা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জুলিয়া, এসছো, এই তো যথেষ্ট। হ্যাঁ, পরে দেখে নিও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমিও তো সবসময় এসে পৌঁছতে পারি না, আমি তো ভুলেই যাই না। আচ্ছা, এবার আমি একটা লাস্ট বলবো, কারণ আমার কালকে একটু সকালে উঠে আমার বেরোবার আছে, ওই জন্যেই আর কি আমি মানে আমার সকালে একটা কাজ আছে, আবার বিকেলে একটা কাজ আছে, যার জন্যে আমি কালকের লাইফটা আর কি আমি আজকে আমার বলেছিলাম আর কি। তো যাই হোক, তো আমি সেই জন্য আর একটা ঘটনা বলি, শেষ করে নেবো। এইটাও আমি কিন্তু ডিটেলে কিছু বলবো না, কারণ এটা একটা সম্পূর্ণ অন্য ধর্মকে নিয়ে ঘটনাটা আর কি। সেটা হচ্ছে এমন একটি জায়গা, সেটা একটি ধর্মীয় স্থান, সেখানে তারা অন্য ধর্মের কাউকে সেখানে ঢুকতে দেন না, সেটা তাদের নিয়ম। এই নিয়ে আপনারা কেউ কোনো ধরনের মন্তব্য কিছু করবেন না, কারণ ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। আমি যে ঘটনাটা বলছি তার সঙ্গে এই কথাটির কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, সেখানে বহু লোকের সমাগম হয়েছিল, তাদের কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান ছিল, সেখানে প্রচুর লোকের সমাবেশ হয়েছিল, এবং সেখানে যে ঘটনাটি বলেছে সে তাদের হচ্ছে ওই কেটারিং সার্ভিস বা ধরো এরকম আর কি, খাওয়ার সাপ্লাই দেওয়ার তাদের তারা কোনো একটি ব্যাপারে সে ওই জায়গায় সে যায় এবং কিছু ওই ডেলিভারি দিতে যায় আর কি। তা সে যখন ফিরে আসছে, সেই জায়গা থেকে যখন ফিরে আসছে, সেটা একটা অত্যন্ত পবিত্র স্থান, সেখানে বহু লোক যান, তারা সেখানে তাদের ধর্মাচরণ করেন, তারা তাদের ঈশ্বরের সাধনা করেন। তো সেখান থেকে যখন তারা ও যখন ফিরে আসছে, যখন ইয়ের থেকে, তো ড্রাইভারের পাশের সিটে বসেছে। তো দাঁড়াও, দেবো খেতে, ওই দেখো চলে এসেছে, এসো এসো এসো, সবাই তোমাকে অনেকদিন দেখেনি, এসো এসো, তুমি এমন জায়গায় রয়েছে এটা পুরোটা উল্টোবে। ওহ বাবা রে, এসো এসো, আয় আয় আয়, এই যে দেখাও, হ্যালো হ্যালো,
এ গড়গড় করেই অস্থির, এখন গড়গড় করে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে, দেখাচ্ছ সবাইকে, আর একটু ঘুমিয়ে নাও, যাও একটু একটু কথা বলি আমি। আচ্ছা হ্যাঁ সেটাই, সেটা একদমই তাই, সবাই পারলে সবাইকে ঠকিয়ে দেয় আর কি, এটাই মানুষের সাধারণ ধর্ম হয়ে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক, এবার সেখান থেকে যখন সে ফিরে আসছে তখন ড্রাইভার একটা জায়গায় এসে বলে যে সামনে আমরা একটা বিরাট প্রান্তর আমরা ইয়ে করব, সেখানে না তুমি চোখ বন্ধ করে থেকো, অনেক কিছু দেখা যায় সেখানে। তো বলছে কেন, সেখানে কি দেখা যায়? তখন আসছে যখন, তখন দেখছে বড় বড় নারকেল গাছ, খেজুর গাছ, এরকম নানা রকম গাছ আছে আর কি, যেগুলো ওই ধরনের আর কি, যে বিশাল বিশাল কাণ্ড তার মাথায়, সেটা যে কোনো ধরনের গাছই হতে পারে। তো যা যা যে 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 গাছগুলো হয়, নারকেল, খেজুর, এইসব ইত্যাদি ইত্যাদি, সেই রকম গাছ থেকে সাদা মতো কিছু ঝুলছে, অনেক বড়, সেগুলো সাদা 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 কিছু ঝুলছে। তখন বলেছে, ওই যে ড্রাইভার বলছে, তোমার যদি কিছু উইশ থাকে যেটা তুমি ভীষণভাবে চাও, সেটা এক্ষুনি চাও, এক্ষুনি চেয়ে নাও। কিন্তু এই ছেলেটি ওই জিনিসটা দেখে, মানে সেটার ডেসক্রিপশন আমি পুরো দিচ্ছিও না আমার, বা সেও খুব ভালোভাবে দিতে পারেনি, কারণ সে নিজে ভীষণ ভয় পেয়ে গেছিলো। সে ওই রকম লম্বা লম্বা জিনিসগুলোকে দেখে ও এত ভয় পেয়ে যায়, ওনার সিটের নিচে নেমে যায়, ভীষণ ভয় পেয়ে যায়। তারপরে যখন ওখান থেকে যখন ও আবার ওই জায়গা থেকে যখন বেরিয়ে আসে, আর অনেকটা দূরে এসে ও উঠে বলেছে ওটা কী ছিল, বলছে ওগুলো ভীষণ ভালো আর কি, হোলি ব্যাপার আর কি, ওগুলো ভীষণ পবিত্র ব্যাপার, তুমি যদি কিছু চাইতে তুমি কিন্তু সেটা পেতে, তুমি চাইলে না কেন? বলছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। বলছে না না, সব জিনিসই তো ভয়ের সব কিছু কিন্তু ভয়ের জিনিস নয়, পৃথিবীতে সব কিছু থেকে ভয় পেতে হবে তার কোনো মানে নেই, কিছু তো পবিত্র জিনিস থাকে, ভীষণ হোলি কিছু ব্যাপার ছিল ওগুলো। তোমার যদি কিছু চাইবার হয় তুমি এখনও সেটা মনে চাইতে পারো, তুমিও খুব ভালো মানুষ, সেই জন্য তুমি ওটা দেখতে পেয়েছো, কারণ এটা কিন্তু সবাই দেখতে পায় না। তখন মানে যাই হোক, ছেলেটি কিন্তু খুবই ভয় পেয়েছিল, এবং সে কোনোদিনই কিছু চায়নি। তার কারণ তার যেটা মনে হয়েছিল যে এখানে আমি যদি কিছু চাই এবং তার বদলে আমি যদি কিছু পাই, হয়তো আমার কিছু কোনো একটা লস হয়ে তারপরে আমি কিছু পাবো। তো এটা তার বিশ্বাস, যাই হোক সেটা নিয়ে কোনো বক্তব্যই নেই। তো সেরকম একটা কিন্তু অলৌকিক সে কিছু দেখেছিল, যেটার কিন্তু বিশাল আকায় সেটা, কিন্তু সেটা পুরো সাদা। ঠিক আছে, আজকে তাহলে এই অবধিই থাক। আবার আমার কবে যেন আছে, আমার খেয়াল নেই কবে আছে। ঠিক আছে, আমি আবার পরে আসবো। আজকে আরও ছিল, কিন্তু আমার কালকে খুব সকালে আমার এক জায়গায় যেতে হবে, যার জন্যে আমি আজকে আর কিছু বলতে পারছি না। ঠিক আছে, আসলাম। সবার কেমন লাগলো একটু জানিও। কি হলো, কতদিন পর কাকে বলছো? ও জুলিয়াকে বলছে মনে হয় জুলিয়াকে বলছে, তাই না? ঠিক আছে, না আজকে তাহলে আসি, সবাই একটু রিয়্যাক্ট করো, ঠিক আছে? সবাই একটু রিয়াকশান দিও, নাহলে তোমরা জানো কি ডাউন হয়ে যাবে। ঠিক আছে, সবার কেমন লাগলো একটু লিখে দিও, কাইন্ডলি একটু লিখো যে সবার তোমাদের কেমন লাগলো। আমি আবার আসবো। টাটা, গুড নাইট, গুড নাইট, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, গুড নাইট।